আমার নাম আজহার। আজহার, বয়স কত? বয়স আনুমানিক 49। 49 বছর। জি, শুরু করেন ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। আমি যখন থেকে বুঝি আর কি, মোটামুটি তখন থেকে বলি আর কি। জি। তো আমি যখন থেকে বুঝি তখন আমরা দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। আর ছোট থেকে দেখতাম আমার বাবা অসুস্থ। আচ্ছা। তো মাঝে মধ্যেই দেখতাম হ্যাঁ জল চোখের মধ্যে শোয়াইয়া নিয়ে যেত। জল চোখের মধ্যে শোয়? হ্যাঁ, জল চোখ। তো রাস্তাঘাট খারাপ ছিল। জি। তো এক বাপের এক ছেলে ছিলাম। তো সবাই আদর করতো। তো এইভাবে চলতে থাকলো। ক্লাস 1 আমার ভর্তি করে দেয়। 1 2তে যখন আমি পড়ি তখন থেকেই মনে করেন যে আমার জীবনে অন্ধকার নেমে আসে। কি সেটা ঘটনা কি ঘটছে? তো প্রতিবারই আব্বা অসুস্থ, তা গ্রামের মানুষ আসে আব্বারে বোঝায় যে তোমার অপারেশন হওয়ার সামর্থ্য আছে, তুমি অপারেশন হও না কেন? তা আব্বা ছিল অনেক ভীতু। তো যতবারই লোকজন বোঝাইতো এক পর্যায়ে আব্বা রাজি হয় যে আমি যে ঠিক আছে অপারেশন হবো। যেহেতু আমি বাবা ছোট। কি করতো আপনার? বাবা ব্যবসা, কাপড়ের ব্যবসা করতো ওই সময়টাতে? হ্যাঁ। প্রথমে আবার বাপ চাচা করে এটা বলিনি। বড় চাচা সরকারি চাকরি করতো, মেজো চাচা ব্যবসা করতো, আর আমার বাবাও ব্যবসা করতো। তো অপারেশন যখন প্রথম অপারেশন বা সিদ্ধান্ত নিল, সব মানুষে বুঝে আর কি রাজি করছে তারে যে অপারেশন হতে যান আপনি, যেহেতু সামর্থ্য আছে। কিন্তু আব্বা ভীতু ছিল, মরে যাবো আমি, অপারেশন হবো না। অপারেশনে তখন অপারেশন ছিল রিক্স, তখনকার জামানায় অপারেশন আধুনিক ছিল না, ভয় পাইতো আব্বা। যে এক পর্যায়ে রাজি করে। তা মা জমি দাবি করে যে আমার জমি লেখা না দিলে আমি অপারেশন দিতে যাইতে দেবো না। আপনার মা? মা তখন আমার বাবা 15% জমি মার নামে লেখে দেয়, পরে অপারেশন হওয়ার জন্য যায়। তো পরের দিন আমার নিয়ে যায়। তো আমার দেখে আব্বা অনেক কান্দাকাটি করে যে মরে যে জায়গায় তুমি তো অনেক ছোট। ডাক্তার বলে 8 দিন পরে অপারেশন করে লোক, 1 সপ্তাহ পরে। তা আব্বা গেছে, একদিন রয়েছে, দ্বিতীয় দিনই একটা রুগী অপারেশন হয়েছে, আব্বার পাশের সিটে শোয়াইছে তারে। তো এটা দেখে আব্বা অস্থির হয়ে গেছে, না আমি আর অপারেশন নেবো না। এই যে দেখে ভয় পাইলো, না আমি অপারেশন না, মরে যাবো। তারপরের দিনে আবার গেছি, চাচা নিয়ে গেছে, কইতেছে আমি 5 তালা থেকে হয় লাভ দিয়ে মরমু, না আমার থেকে নিয়ে যাও, আমি অপারেশন নেবো না। এক পর্যায়ে বাধ্য হইল তারা ফেরত আনতে। আচ্ছা আইলো, করলোই না সে না অপারেশন করলোই না, করবেই না সে, এই যে ভয় পাইলো। কিন্তু জমি কিন্তু একবার লেখে নেওয়া শেষ। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে কিছুদিন এভাবে চলতো। আমি ক্লাস 3তে উঠলাম। তা আমার পড়াশোনায় আমি ইংরেজিটা আমার মাথায় কোনো কাজই করতো না। আমি সবটাই ভালো করতাম, কিন্তু ইংরেজি আমি বসতাম না। এটা নিয়ে খুব টেনশনে আছি যে সবাই পারে, আমি কেন পারি না? সবটাই ভালো করি কিন্তু এটা পারি না। এটা আমার কোনো মাথায় কোনো কাজই করে না। আমি একদিন দুপুরবেলা ক্লাস শেষ করে, প্রচণ্ড রোদ, যেহেতু আমার বয়স ছোট, আর আমার সময় তো জানেনি 8 বছর 9 বছরের আগে কেউ স্কুলে যায় না ওই বয়সটায়, ওই সময়টাতে। এখন তো 5 বছরের ছেলে স্কুলে পড়ায়। তা আমি আসতেছি, মাথায় শার্টটা খুলে মাথায় দিয়া বইটি হাতে নিয়ে আসতেছি। তা আমার বাড়ির পাশে মুদির দোকান আছে, ওখানে এসে আমি বসছি। তা আমি দেখতেছি যে দক্ষিণ মুখ থেকে একটা রুগী আসতেছে, জল চোখের মধ্যে শোয়া কাঁধে করে নিয়ে আসতেছে, ফেরত আসতেছে। পাশে তার বউ কান্নাকাটি করে আসতেছে, আরও কিছু লোকজন তারা আছে, আইসে আমাদের দোকানের সামনে এনে বসাইছে। কিন্তু লোকটা হয়তো আমার পার্শ্ববর্তী গ্রামের পরিচিত, আমার গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী, আর এই গোষ্ঠীর সাথে যাতায়াত করতো। আমি এই হিসাবে তার চিন্তা কোনদিন নাম জানতাম না। তো লোকটা বসানোর পরে সমস্ত লোকই তারা ঘিরে ধরছে। রুগীও তারা বলতেছে, রুগীও বলতেছে যে আপনারা একটু আসেন তো এদিকে, আমার ওয়াইফের একটু বুঝান তো আপনারা। কি বুঝাবো? কয় দেখো আমার তো ক্যান্সার হয়েছে, সবাই জানো তোমরা, যেহেতু মুরব্বী সবাই, আমি তো ছোটো, তোমার ক্যান্সার হয়েছে, আমার বাঁচার আর কোনো সুযোগ নেই। তা আমি তো মরে যাবো, আমার সমস্ত কিছু বেঁচে তো আমার চিকিৎসাপাতি করতে করতে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। এখন অলরেডি 4 বিঘা জমি আছে। তাইলে আমি আমার ওয়াইফরে বলতেছি যে এই 4 বিঘা জমি তুমি থাক, 2টা ছেলে আছে, এরা ভাতটা তো খেত থেকে হবে, জমির থেকে ভাতটা তো পাবে। তা আমার ওয়াইফটা বুঝতে চায় না, আমার ওর একটু বুঝান, কারণ আমি যদি বাঁচতাম, আমার এমন রোগ হয়েছে, ডাক্তার ফেরত দিছে, তাহলে আমার নিয়ে কেন এই নিয়ে টানাটানি কেন করে? আমি তো মরেই যাবো, বাঁচার যেহেতু কোনো সুযোগ নেই। তো হ্যাঁ, তো ঠিকই বলছে, তো মরে যাবো, বাঁচার তার কোনো সুযোগ নেই। অনেক জমি তো নষ্ট করে দিচ্ছেন, 4 বিঘা জমি সার বেছেন না। তখন এই মহিলা বললো যে আমার স্বামী যদি 1 ঘন্টা বেঁচে থাকে, এটাই আমার লাভ। আপনারা কি বুঝাবেন আমার? তো ওই মহিলা বলতেছে আমার স্বামী যদি 1 ঘন্টা বেঁচে থাকে, তারপরে আমরা 1% জমি থাকতে আমি তার চিকিৎসা বন্ধ করবো না। 1 ঘন্টা বেঁচে থাকলে ওইটাই আমার লাভ। তারপর তো বাকি মরে যাবো, কি করে খামু না খামু এটা পরে। এই কথা করে চলে গেলো। আমি বাড়িতে আসলাম, আইসা দেখতেছি যে আব্বার অসুখ একটু ভার। তারপর কইতেছে যে গোপালপুর একটা ডাক্তার আসছে, হোমিওপ্যাথি, আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে আসছে, তাহলে ও চিকিৎসা হই। তো সুন্দর কথা, তা আমার কইলো যে তুমি সাইকেল নিয়ে যাইতে পারবা। আমি বললাম একটা লোক দিয়ে দিলাম, আমার বৎসরিক একটা কামলা ছিল, যে বৎসরি হেরে দিয়ে আমার দিয়ে পাঠাই দিল। পরে যাইয়া আমরা ওষুধ নিয়ে এলাম। তো ওষুধ খাইতে থাকলো আব্বা।
পনেরো দিনকার ওষুধ দেয় আর কি, 15 দিন পরে আবার যাই নিয়ে আসি। এইভাবে কিছুদিন চলার পরে আবার অসুস্থ হয়ে পড়লো। তা আবার অসুস্থ হয়ে পড়লো, এমনভাবে পড়লো, আবার তার লোকজন আত্মীয় বুঝাতে শুরু করলো, তুমি একবার যে অপারেশন হইলে না, ফেরত আসলা, তোমার হয়েছেটা কি, তুমি অপারেশন হও না কে, কোন রুগীটা মারা গেছে। পরে 1 বছরের মধ্যে আবার সিদ্ধান্ত নিলে সে অপারেশন হইতে যাবো, যাক চিকিৎসা মর্ম সবাই যেন কইতেছে যা। তখন মা আবার দাবি করে বলে আমার জমি লেখা না দিলে আমি চাইতে দেবো না। তখনও বাবা 20% জমি লিখে দিয়ে পরে অপারেশন করতে যায়। ঠিক আগের বার যা করছিল পরের বারও ঠিক তাই, একই কাজ। যাইয়া গেল সাহস করে, যাই হেরে করলো না আমি করবো না, আমি বাড়ির যাবো, বাড়ির থেকে অজ্ঞান করে আমার আনতে হবে। হার্টে দুর্বল ছিল তা, কই এটা কোনোভাবেই সম্ভব না, এই বাড়ির যে এটা 30 মাইল দূর থেকে অজ্ঞান করে আমরা এটা সম্ভব না, হ্যাঁ কোনোভাবেই সে রাজি না। না আমি অপারেশন হবই না, আমি যাবো ওই জন্য মরমো। আবার তারে ফেরত আনতে বাধ্য হইলো, অথচ জমি 2 বার লিখে নিল মা। তো এইভাবে চলতে থাকো, আবার এসে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলো। আমি তখন ক্লাস 4 পড়ি। এর মধ্যে প্রত্যেকবারই কিন্তু আমি ওই ইংরেজিটা খারাপ করি, ওটা একদম বাদ, ওটা আমি কিছুই পারি না, সবটাই পাস করে ওইটা যে ফেল। তো পড়াশোনায় আমার একটু মানে আমার মন চায় না যে আমি স্কুলে যাই, মানে ওই যখনই স্যারেরা আসে ক্লাস নিতে, ইংরেজি আমি কিছুই বলতে পারি না, কিছু লিখতেও পারি না। সবটাই পারো তুমি, ইংরেজি কেন পারো না? আমি বললাম স্যার এটা কোনোভাবে আমার মাথায় কাজ করে না। যাকে এইভাবে চলতে থাকলো। আরও কিছুদিন যাওয়ার পরে আবার এমন অবস্থা হইলো যে তখন না আর ছিদ্রি হয়ে গেছে, আলসারের রোগ ছিল, তো ছিদ্রি হয়ে গেছে, খাদ্য পাস করে। এখন আর কি করবো, এখন আরও পাই না। তখন চেয়ারম্যান আসলো, আমার চাচাতো ভাই সাবেক এমপি, উনি আসলো। এরা আইসা তারা বুঝাইলো যে এখন তো আর তোমার সুযোগ নেই, এখন তো অপারেশন হইতেই হবে, নয়তো এমনি মারা যাবা গরমের বেশি। তো 2 বার তুমি ফিরে তাইলা, এবার কি করবা? তখন খাদ্য একটু একটু করে লিক করা শুরু করছে তার। রাজি হইল আব্বা যে অপারেশন সে করবে, ঠিক আছে, মরলে চিকিৎসা হয়ে মরবো, যাক ইতের গা ফিরবো না, যা হয়েছে আমি ইতের গা অপারেশন করবো। তো মা রেগুলো টাকা পয়সার ব্যবস্থা করা। তো মা তার বাবার বাড়ি থেকে কিছু সম্পদ পেয়েছে, কিছু অর্থ আনলো। আনার পরে সে পাশাপাশি আরেকটা আয়োজন করলো যে জমি লেখানোর একটা পরিকল্পনা। তখন এই রয়েছে মার উকিল মা, তো সে পরামর্শ দিচ্ছে তুমি তো 2 বার জমি লিখে নিছো কিন্তু অপারেশন হয় না, এবার কেমনে বলবা? তাহলে এই কাজ করো, তুমি তোমার বোন সবটি আনো, অপারেশন হওয়ার আগে একটা মিলাদ দাও, গরমে সবাই পয়সা, এটা ব্যবসা আছে, তখন তুমি এটা তোলবা কথাটা, জমিটা লেখা নেওয়ার ব্যাপারে। কথা মতো কাজ, অপারেশনের জন্য আপাও রাজি হইলো, মাও, সব লোক ডাক্তার, নানি এলো, খালা এলো, আরো তার মানে সহযোগী যারা আছে সবাই উপস্থিত ঘরের ভিতরে। তখন আবার বোঝানো শুরু করলো যে আমার জমি যদি লিখে না দেন আমি কিন্তু অপারেশন বাজাই দিলাম না, কারণ যুগকাল ভালো না, দিন ভালো না, ছেলেরা বাদ দিবে না, এই সম্পদ আপনি যে মরে যান এই সন্তানে বাদ দিবে না, জমি লিখে দেন। তখন আমি কইলাম যে মা, বাবার নামে থাকলে কি আর মার নামে থাকলে কি তফাৎটা কি গো? বাবার নামে থাকলে কেরা পায় আর মার নামে থাকলে কেরা পায় সম্পত্তিটা? সন্তানই পাবো, কোন সন্তানে পাবো? ওই যে আমার সন্তান রেডি পাবো। তাহলে আমি তখন করলাম যে তাহলে এই যে মাঝখান থেকে আপনি রুগী চিকিৎসা দিয়ে জমি যে লিখে নেবেন, ট্রান্সফার করতে টাকা পয়সা লাগবো না? এতে টাকা পয়সা দরকার আছে, তাহলে ইয়ার নাম থেকে হ্যার নাম থেকে নেওয়ার দরকার কি? পয়সা নষ্ট করার দরকার কি? এমনি তো আপনার চিকিৎসা করতে করতে আমরা 3 বাচ্চা ছাড়া 3 ভাই সবচেয়ে আমরা নিম, হ্যাঁ আরো সচল। এই কথা আমি বলার পরে হ্যাঁ আমার প্রতি একটু ক্ষিপ্ত হইল, এই তুই কি বুঝবি, যা বাইরে যা। আমি বাইরে চলে গেছি। তারপরে বুঝে আপনি যদি জমি না দেন আখেরে দাবি থাকবে না, মারা যান, জমি অবশ্যই আমার লেগে দেন নেবো, নইলে আমি কিন্তু অপারেশন না। এটা হচ্ছে আপনার মা বলতেছে। তখন আমি আবার গেছি ঘরে যে ওই যে একটা রুগী আমি রাস্তায় দিয়ে গেছিলাম, যে বললো যে আমার স্বামী যে 1 ঘন্টা এইটাই আমার লাভ, এই জিনিসটা আমার মাথায় তখন কাজ করছে। এই জিনিসটা আমি মাথায় খেলে কাজ করি, হ্যাঁ কেমন নারী, হ্যাঁ তো সর্বোচ্চ বিক্রি করে দিতেছে, স্বামীর নিষেধ মানতেছে না, সর্বশান্ত হয়ে দিতেছে। আর ই কেমন ভাবে অসুস্থ হয়ে পড়লে জমি চায়, একই অপারেশনের জন্য 2 বার জমি সে লিখে নিছে, অপারেশন হয় নাই, এই 3য়বার যাবে, এখনো তারা জমি লিখে নেবো। আমার তখন মাথায় অন্যটা কাজ করছে, আমি ঘরের ভিতরে আবার গেছি, বলছে আপনি কি ব্যবসা শুরু করছেন? এক অপারেশনের জন্য আপনি কয়বার জমি লিখে দিতে চান? আমার বাপ এই জমির চিন্তাই করবো না তার বাচ্চা নামর ভাই চিন্তা করবো? আপনি কি করেন? তখন সে পান খাচ্ছিল, ঘর ভর্তি মানুষ, নানি রয়েছে, খালারা রয়েছে, তার উকিল মা রয়েছে, সব মানুষ উপস্থিত, অনেক মানুষ। তো এই কথা আমি বলার পরে তখন ক্ষিপ্ত এসে লাভ দিয়েছে, দেখেন আপনারা এই মাথার বিজলা জানে, এই ছেলে কি বাদ দিব? দেখেন কি এই ছেলে বাদ দিতে পারে? কোনোদিন সে দিবে না। তখন এর মধ্যে আমার চাচা যায়, আমার চাচা মাজিলা চাচা যায়, মাসিলা ঘরে থাকে, আজহার কি খুব খারাপ করতে বলছে, তুমি কি ফাইজলামি শুরু করছো, একদম বাজে মহিলা তুমি আমার ভাইয়ের চিন্তা না করে প্রতিবার জমির চিন্তা করো, কি কারণটা তোমার?
অসভ্য নারী এই কথা কোয়ার পরে চাচা আমার চলে যায়। তখন সে আস্তে আস্তে আবার দাঁড়ায় আমার মুখের দিকে বেসায় থেকে মানে আমার খেয়ে ফেলাই দেবে। তখন সে আমারে বলে যে আজকের থেকে এই মন থেকে তুই বাইরে গেলে, আমি বললাম আর সারা জীবনে এই মনে আর ঢুকতে পারবি না। এটা আপনার এটা মা মা বললো। আর আমি তারে বললাম যে আমি একদিনও চেষ্টা করবো না আপনার অন্তরে ঢোকার জন্য, একদিনও চেষ্টা করবো না। জমি লেখে নিতে পারলো না, বা দু একদিনের মধ্যে অপারেশন হইতে গেলে অপারেশন হইলো, আসলো, কিন্তু আব্বার অপারেশন সাকসেসফুল হইলো না, একটু ত্রুটি রয়ে গেল। আবার তার ডাক্তাররা আবার তার আমন্ত্রণ জানালে যে আবার অপারেশনটা করবে, একটু ত্রুটি রয়ে গেছে একটি জায়গায়। এই ত্রুটির কারণে যদি অপারেশন না হয় তাইলে সারা জীবন যাও ভাত খাইতে হবে, যাও ভাত খাইতে হবে, শিং মাছের তরকারি খাইতে হবে, আর ছাগলের দুধ এ খেতে হবে, আর এমনি ভাত মরিচ এলে হারাম তার জন্যে। আর অপারেশন যদি হয় আবার তাইলে হয়তো সব কিছু খাইতে হবে। আবার অপারেশন হইল না, ওইভাবে চলতে থাকলো। তো এখন মা তো আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে, সে মা আব্বারে পরামর্শ দেওয়া শুরু করলো। আস্তে আস্তে যে বৎসরিক লোক আছে এটা বিদায় করো, ইনকাম নাই, তোমার ইনকাম নাই, তোমার চিকিৎসা খরচ আর বৎসরিক কামলার খরচ এগুলো দেওয়ার দরকার নেই, ওর লেখাপড়া বন্ধ করে আর কাজে লাগো। তো আস্তে 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 কিছুদিনের মধ্যে আল্লাহ রহম কাজে ছেলে হয়ে গেলাম। কাজে ছিলেন মানে লেখাপড়া বাদ দিয়ে দিলেন? হ্যাঁ, একদম বাদ, আর কোনো যোগাযোগ নেই। কোন আমার ক্লাসে থাকতে? হ্যাঁ, কোন ক্লাসে থাকতে? ক্লাস 4-এ। ক্লাস 4-এ থাকতে। আচ্ছা। ক্লাস 4-এ থাকতে। তো আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিতে বাধ্য করলে আমার একটু দুর্বলতা ছিল, আমি ইংরেজি পারি না, আমার ইচ্ছা নেই। তারপর বলে তুই আবার বাদ দিয়ে কাজ করি, যে কামলা লেবি দেখে দে, বছরে কামলা লাগবে না, তুই দেখাশোনা কর, গরু আছে জমি আছে দেখবি, প্রতি ক্ষেতের জন্য একটা করে লোক দিব, তাহলে গাঁটতে একটা দিমু, কাটতে একটা দিমু, মানে আগাছা পরিষ্কার করার জন্য একটা দিমু, আর এলা তো দেওয়া নেবো। আমি ঠিক আছে দেখবো। এইভাবে আস্তে 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 মা কিন্তু কথা বলা বন্ধ করে দিল। আবার আরেকটি বিষয় আছে, তার এর মধ্যে আমার আরেকটা বোন হয়, আরেকটা বোন হয়। আপনার কয় ভাই বোন হন তখন? তখন 4 ভাই, 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, মানে আপনি সবার বড়? না, আমার বড় 1 বোন আছে। আচ্ছা। তা আমি ফলো করতাম, আমার বড় বোন মারে কোনোদিন ডাকতো না, এই জিনিসটা আমি ফলো করতাম। আমি যখন থেকে বুঝছি তখন থেকে কোনোদিনের মারে ডাকতে দেখিনি। আচ্ছা। মা কয়ে ডাকে না, কারণ কি? আমি অনেকদিন প্রশ্ন করলাম, এই যেহেতু আমার সাথে ফ্যাকশনটা পাইয়ে গেলাম আমার জমির ব্যাপার নিয়ে লেখালেখি, মারে আমি আরো প্রশ্ন করলাম আমার বোনের নাম হচ্ছে হেনা, যে বুবু তুমি কেমনে মারে না ডেকে থাকো? আমি তো অনেক চেষ্টা করে পারি না, ঘুরে ঘুরে তো ডাক দিয়ে ফেলাই, আর হ্যাঁ তো আমার দেখতে পারে না, জমির ব্যাপার নিয়ে তো তুমি কেমনে থাকো? কয় যে আমি কেমনে থেকে জানার তো দরকার নেই, তুই ডাকবি না ডাকবি আর তোর ব্যাপার। মানে কি সমস্যা হয়েছিল আপনার বোনের সাথে? হ্যাঁ, তার সমস্যা আমি আর জানি না, কিন্তু আমি কোনোদিনই জানি দেখি নেই যে তা হ্যাঁ মারে ডাকতে। খাইতে বসতাম একসাথে, ভাত বসতো, মা ভাত দিত, ভাত ফুরে গেলে হ্যাঁ প্লেটটা আগাই দিত, ধাক্কা দিয়ে সামনের দিকে দিত, ভাত দিত আবার টান দিত, কিন্তু বলতো না ভাত দেন, কথাই বলতো না। হ্যাঁ, কোনো কথাই বলতো না। কি কারণে এটা আমি আর দেখিনি, বুঝিও না, সে বললো না। আমি মানে যখন থেকে বুঝি তখন থেকে এই সিস্টেম দেখি। আচ্ছা। আর ছোট বোনেরা সে অনেক আদর করে, মা যা বলে তাই কয়, তাই ওইটার অনুসরণ করে। আর আমি তো প্রতিবেদী, আমি তো ওই জমির ব্যাপার নিয়ে তো ফ্যাকশনটা বাজলে, সে তো বলছি আমারে যে সারা জন্য আমি আর ঢুকতে পারবো না। আমারও মনে আছে, আমিও বললাম যে একদিনে চেষ্টা করবো না আপনার মনে ঢোকার জন্য, এটা আমার মাথায় আছে। আমি কোনোদিনও ধনী মানুষের সাথে, আমার গোষ্ঠীর যে লোকজন তাদের সাথে আমি কোনোদিনই চলি না, আমি শান্তি পাই না তাদের সাথে চলিয়া। আমি শুধু গরিব মানুষের সাথে চলি, গরিব মানুষের সাথে চলি, মানে যে আব্বা বলে যে ওই আমাকে কামলানো আজকে, তো যাই, হেরা যাই দেখি যে অনেক হাসি খুশি, গরিব তাতে করে খাবার নাই, কালকে খাবার নেই, আবার 4টার দিকে যাই কামলা ডাকতে যাই, দেখে কমাই গেছি। তাই বলি আমি যে আমি কালকে কামলা দিতে পারবেন? শুয়ে পড়ছেন, কয় ঘুমাই গেছি, যে আপনাদের করে খাবার নাই, না খাই থাকেন, আপনাকে এত সকালে ঘুমাই কেমনে? আর আমার দেই না, রাত 12টা পর্যন্ত মিটিং করে, এতে তো কোনো শান্তি নেই, আপনাদের এত শান্তি করতে পারেন আপনারা? আমার মাথা গেলে এলে কাজ করতো, গরিবরা এত শান্তি করতে পান, এত শান্তি। আমি এই থেকে গরিব মানুষের পছন্দ, আমি গরিব মানুষের সাথে মিশি সারাদিন, ওই একটা করে প্রত্যেকটা জমিতে একটা করে লোক দেয়, একটা একটা করে লোক নেই, আর তাদের সাথে কাজ করি। আবার প্রতি সন্ধ্যা হইলেই তাদের বাড়িতে বেড়াতে যাই, কার কি সমস্যা আছে দেখি, ই করি। এদেরকে আমার খুব ভালো লাগলো না, সমাজ থেকে আমি আর বিচ্ছিন্ন হয়ে গেলাম। পুরা গোষ্ঠী থেকে আমার ফকির গোষ্ঠী, আমরা এমনি 26টা বাড়ি, এই 26টা বাড়ি কোনো লোকের সাথে আমার সমাবেশী সমস্ত পলায়নের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধু সম্পর্ক কামলা জামলার সাথে। তো আমার দেখলে ওরা টিটকারি দিত, কিরি তোর সঙ্গ খালি ফকির মিসকিনের সাথে, কামলা জামলার সাথে, তোর কারণ কি? তুই তো গোষ্ঠীর কলঙ্ক দিই। জায়গা এইভাবে যাই কাজ করি। আর আব্বা আমার বাপ ব্যাপারে কোনো কথাই বলতে পারে না, কোনো কথাই বলতে পারে না, যে ছেলেটা কাজ করছে তাহলে বেলা কাজ করছে, বিকালবেলা একটু গরুক না খেলুক না, খেলতে দেবে না, না কোনো খেলাখালি নেই, আর আর খেলে কে? এইভাবে। আর ছোটো যে দুইটা আছে আমার, এই দুইটাই তো আমার সাথে খুব আচরণ করে, মা খারাপ আচরণ করে, হ্যাঁ খারাপ আচরণ করে, ওই ডাঙ্গর বাড়ি কামলা, ও কাম করবো আর খাবো, আর কি, আর কোনো ই নেই, স্বাধীনতা নেই।
তো এইভাবে চলতে থাকি। তো আমি ওই বিকালে গরু আছে, গরু খাবার কেটে ওই সাইডে বসে বসে ঝুমাই থেকে বাচ্চারা উঠান বাড়িতে খেলতে থাকে, আমি ওই সাইডে বসে থাকি। এর মধ্যে করে কি আমার বাড়ির সাথে পশ্চিমে যে একটা বাড়ি আছে, আমার দাদা হয় চাচাতো দাদা, সেই বাড়িতে একটা কামলা নিছে, অনেক বয়স্ক, 40-এর উপরে বয়স। আচ্ছা এরকম একটা কামলা নিছে 1 বছরের নামে। তো ওই লোকটা 15 দিন ধরে আইসি, হ্যাঁ কাজ করে ওই বেরবেরি, আমি কাজ করি এই বেরবেরি, সব পোলাহান খেলে। আমি যে ওই জায়গায় কোনারে বসে থাকি আর চিন্তা করি, খালি চিন্তা একটাই যে সব মা একরকম, আমার মা এইরকম কেন, এই হইলো আমার দুঃখটা। এটা সবসময় মাথায় কাজ করতো, এর ভিতরে কোনো দয় মায়া নাই। এই জিনিসটা আমার মাথায় কাজ, আমি ওই বেকালে ঘুমাইতে থাকতাম। তো ওই করিম ওই যে আমার পাশে মানে পশ্চিমে যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু 1 বছরের নামে লাগছে, 15 দিন ধরে লাগছে মাত্র। ওই কামলাটা আমার ফলো করছে, ফলো করে একদিন আমার ডাকছে, এইদিকে আসেন। আপনি কি এত চিন্তা করেন এদিকে বসে, আপনি কোন বাড়ি কাজ করেন? আমি বলছি এই বাড়ি কাজ করি। এই বাড়ি কাজ করেন? কতদিন ধরে কাজ করেন? কি বেতন দেয়? কিন্তু আমার খুব একটা বেতন দেয় না, বেতন দেয় না, খালি খাই। তো কিরকম কথা এটা, আপনার না ভালোই বড়, আপনার কিছুই বেতন দেন? আমি বললাম না। আমি বললাম তাহলে আপনি করেন না? আমি তো আপনাকে পশ্চিম বাড়ি লাগছি 1 বছরের নামে, অনেকটা বেতনের কথা বললো। তো আমি বললাম ঠিক আছে কাজ করেন, অসুবিধা নেই। তো ওই কামলাটা দুপুরে খাইতে গেছে আমার দাদির কাছে, দাদি খাইতে দেয়। তো খাইতে সময় ওই কামলাটা প্রশ্ন করছে যে দাদি, পূবের বাড়ি একটা কামলা আছে না, ওই যে ছেলেরা ওই যে গরুর ওই জায়গায় খেলে পয়সা থাকে আর চিন্তা করে, এই লোকটা বলে বেতন দেয় না, কি কারণটা কি? এটা তো কথাও ঠিক মতো বলে না, করে এটা পাগল, এটা এই বাড়িকার ছেলে। কি করেন আপনি এই বাড়িকার ছেলে? হ্যাঁ না, আইসি 15 দিন ধরে খালি ওই যে বই থেকে বাচ্চারা খেলাধুলা করে, হাতে কোনো খেলাও না দেখি, গরু খাবার দিয়ে অন্য পয়সা থাকে, কি চিন্তা করে এত? ওরে পাগল, জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার সাথে বিরোধ হয়েছে ছোট থেকে। আচ্ছা হেন থেকে এটা দেখতে পারেন আস্তে আস্তে কাজের ছেলে বানিয়ে ফেলেছে, সব কামলা বিদে করে দিয়ে নিজের ছেলেরে কাজের ছেলে বানিয়ে ফেলছে। কাজের ছেলে বানিয়ে ফেলেছে। আচ্ছা এই বেরিকের ফোলা, হ্যাঁ না দাদি এটা কি করেন আপনি? এই বেরিকের ফোলা দেখতে কালো শুকনো, এই বেরিকের ফোলা এটা কি কর? তা খাওয়া বাদ দিয়ে উঠাইছে, আইয়া আমার আইসে, এই মেয়ে আপনি বলে এই বেরিকের ফোলা, আপনি কোন কামলা এই বেরিকের কি করেন আপনি? আমি বললাম হরে ভাই, আমি এই বেরিকের কামলা, এই বেরিকের কাজ করি। দেন নামনে আবার গেছে যাই দাদি আপনি আমার সাথে আর কি করে, এই বাড়িকার কামলা কই নামনে, এই বাড়িকার পোলা কই নামনে, আর হ্যাঁ কই কামলা, এটা কিনে কথা কত সত্যি কসম করে কথা তুমি বিশ্বাস করো, এটা এই বাড়িকার বড় ছেলে। জমি লিখে নিয়ে 2বার জমি লিখে নিয়েছে, অপারেশন হয় নাই, আবার জমি লিখে নিতে আপনার অবস্থার কথা বলছি, বইলে ওরা বুঝাইছি। পরে আস্তে 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 লোকজন বিদায় করে দিয়ে আরে কামলা ফালে হেলাইছে অনেকদিন ধরে এই অবস্থায়। হ্যাঁ বাড়িতে যায় না, খালি খাইতে সব ভিতরে যায়, যে খাটে থাকে খাবার দেয়, পরে বাইরে এই করে। আর আঙ্গর সাথে মিশে, আর বাড়ির কারোর সাথে মিশে না, কোনো ভাই বোনের সাথে সে কথা বলে না, বাপের সাথে 2-1টা হলে মায় কোনো কথাই বলে না। তাই নাকি, কি করেন আপনি? পরে আবার লোকটা এসে আমার শেষ রে তার কাছে নিছি, তার বাড়িতে নিছি, তার যা থাকার যে ঘর দিচ্ছে, এক সাইডে ঘর আর এক সাইডে গরু থাকে, ওই ঘরে নিয়ে উঠেছি। আপনি কি করেন না এই বাড়ি করে বললাম না? আমি বললো হ, মানছে কয় আমি কই না, এটা কেমনে সম্ভব? আমি বললাম হ্যাঁ সবই সম্ভব। কয় তাহলে কাজ করেন, কোনো বেতনে দিয়ে দেয় না? আমি বললাম না, কোনো বেতনে দিয়ে দেয় না। তো বেতনে দিয়ে দেয় না, কেমনে থাকেন তাহলে? আপনি কাজ করি ভাত খাই, ওই অন্য জায়গায় আমি আপনার কামের ব্যবস্থা করে দিই, অনেক দূরে। আমি আগে যেন কাজ করতাম, কাজের ব্যবস্থা করে 3000 টাকা 1 বছরে দিব আপনার। আমি বললাম না, এটা সম্ভব না, নিজের বাড়ি কাজ করি হাঁটাহাঁটা বিষয়, আর পরে বাড়ি কাজ করি, এটা কোনোভাবে সম্ভব না। তখন ওই লোকটা 2-3 দিন পরে আমার একটা প্রস্তাব দেয়, আমার একটা কথা রাখবেন। আমি বললাম এত ছোট আমি, আর আপনি হইলেন এত বয়স্ক মানুষ, আমার হাতে আপনি বন্ধুত্ব করবেন। এখন কীরকম বন্ধু? ভালো বন্ধু, আজকে থেকে আপনি আমার তুই করে কবেন, আমি আপনার তুই করে কবেন। বললাম এটা কোনো কথা হইলো? আমি হইলাম এত ছোট বয়স, আর আপনার 40 বছর বয়সের উপরে আপনার বয়স, আপনার তুই করে আমি কী করে কয়? বন্ধুত্ব এইসব সব চলে। তা আপনি রাজি হয়ে যায়। তা আমি বললাম এটা কি সম্ভব? কয় হ্যাঁ ভালো বন্ধু। আমি কীরকম বন্ধু? কয় ভালো বন্ধু। তো এক পর্যায়ে আমি রাজি হইলাম যে ঠিক আছে বন্ধু, এখন ওর সাথে মিশি করি। তখন এইভাবে চলতে থাকি, এইভাবে চলতে ইয়ার মধ্যে আমাদের গোষ্ঠীর একটা লোক, মানে খারাপ একটা লোক, একটা গরিব মানুষটা মারে, পিটনা দিতে যায়, নিজে সে পিটনা খায়। তখন গণ্যমান্য গোষ্ঠী ছেলে যে একটা কামলার হাতে মার খেলো গেছে, কিন্তু মারতে কিন্তু যায় উল্টা যে মার খাইছে। আচ্ছা, খাওয়ার পরে লজ্জা না, এলাকার সবাই জানলো, গণ্যমান্য সবাই জানলো যে স্বপনেরে গোলাফালি মারছে। তো কামলা আঙ্গুর গোষ্ঠীর মানুষ মারা কি করে সাহস পায়? খালি এনে সন্তাসী। আমি তো কারোর সাথে মিশি না, পরে গোলাফালিরে ডাকছে, একটা সালিশের ব্যবস্থা করছে, তার ডাকছে। ডাকার পরে তুমি স্বপনের গায়ে হাত তুলছো কেন? কারণ আমি স্বপনের গায়ে হাত তুললে স্বপনে মানে মারছে। যেমনি হোক ওই কামলাটা দোষী ঢেকাইলো। একটা সচ্ছল পরিবারের পোলাইফানের মারলো, একটা লেবারের লোকে, এটা কি করে সম্ভব? যে গোলাফালিরে দোষী টিকা গোলাফালিরে প্রচণ্ড মার দিল। মার দেওয়ার পরে গোলাফালিরে তার পরিবার পরিজন ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে। রাত্রে আমি গেছি, তো গেলে এবারে
ওই বাড়িতে আমি গেছি, গেলে বাদে আমার দেখে আরো তারা ঝইলে উঠছে, হে এই ফকির গোষ্ঠী মানুষ এসে নির্যাতিত গোষ্ঠী অন্যায়ভাবে মারে, হ্যাঁ আবার দেখবার এসে আনতেন। তখন আরো অন্য অন্য মহিলারা আছে, তারা কয়, কি করেন এই আজ হয়তো ছোট থেকে গরিবের সাথে মিশে, ও তো বাড়িতে কত নিজেই তো, ও তো রুগী দেখবার চর দোষ ঘরে দোষ হয়। তখন সে একটু ঠান্ডা হয়, আরে বলি যে চলো ডাক্তারখানায় নিয়ে যাই। আমার ভাবি আছে একটা, ফুফাতো ভাই বউ, হ্যাঁ নাচগর প্রধান মধুপুরে, চলো ওই দিকে নিয়ে যাই। পরে হ্যাঁ আমি নিয়ে এসছি, নিয়ে ভাবির পায়ে ধরি আমি ওই দিন প্রথম, ফুফাতো ভাই বউ, ভাবি আমি একটা অনুরোধ করবো আজকে আপনার, আমার কোনো অনুরোধটা রাখবে। তুই তার ফালাই না কেউ না, তুই তো আমার আপন জানি, তোর তো অবস্থা এমনি বাড়িতে বলে খুব খারাপ। আমি বললাম আমার জন্য না, এই যে আমার যে সমস্ত রুগী আমি পাঠামো, এনারে 1 টাকার ওষুধ দেন না, তুমি খালি 3-4 বার করে এদেরকে যাই খালি দেখবা, এতে এরা সন্তুষ্ট হবো, খুশি হবো। আমি যে সমস্ত রুগী পাঠামো, এই সমস্ত রুগীটা 3 বারের জায়গায় তুমি 5 বার দেখবা। আচ্ছা কয় ঠিক আছে, তোর কথা আমি রাখবো। তারপর ওই গোলাপালিরে ভর্তি করে হারেছে ই করে, তার পরিবার অনেক খুশি। আধারে কই দিছে, তার ভাবি হুমানে খোঁজ নেয়, নাচগড় প্রধান সে খোঁজ নেয়, হুমানে যাইতে তো মোটামুটি একটা ফসা হয়ে গেল যে তো ইয়েতে যে কোনো গরিব রুগী হ্যাঁ আমার কাছে আওয়া শুরু করলো। তা আমার বাড়িতে খুঁজতে হ্যাঁ ইয়া হ্যাঁ 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 অসুখ হইলে অমুকে তো বাচ্চাকে ওরই তো জায়গা নাই, ওই তো ওরই তো এই বাচ্চা জায়গা নাই, ও কাম করে ভাত খাবো, তাকে কি উপকার করে রে, এইভাবে অপমান অপদস্থ করে তাদের। তারপরও আমি যাই বিভিন্ন গরিবের সহযোগিতা করে, গরিবের সাথে মিশতে আমার এত ভালো লাগে যে পুরা গোষ্ঠীর সাথে আমি তখন কোনো লোকের সাথে আমার কোনো কথাবার্তা নেই, যোগাযোগ নেই, এইভাবে আমি চলতে থাকি। তো হঠাৎ করে আমগর গোষ্ঠীর একটা পরিবার হত দরিদ্র, একটা পরিবার গরিব হয়ে যায়। আমগর দুঃসম্পর্কের চাচাতো ভাই, তার বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু সে ছিল একটা বিলাসী টাইপের লোক। সে তখনকার বাজারে লুঙ্গি ইস্তারিতে পড়তো, চোখে সুরমা মারতো, জমি বিক্রি করতো আর ক্লাবে করতো, আর এইভাবে করতে করতে শেষ হয়ে গেছে পুরা পরিবার। তার 2টা ছেলে, তো 2টা ছেলে, একটা নাম মিন্টু আর একটা নাম ফটো। তে সিরিয়ালে বাড়ি সবাই সচ্ছল, একটা বাড়ি গরিব, এর মধ্যে কি করলো, রিক্সা চালানো শুরু করলো ওই 2টা ছেলে। তার বাপ মারা গেল সর্বশান্ত হয়ে, মাত্র 2% বাড়ি ভিটে বেড়ে যাতে ছিল। তো এখন পরিবার আমাদের পুরা গোষ্ঠীর মানুষের লাইন থেকে বাইক করে নেবো, এই লাইনের বাড়ির ভিতরে এই গেটের মধ্যে রিক্সা রাখে, সকালে মানুষ আহে রিক্সার জন্য আমার মান সম্মানে পেট্রোল আমরা। তখন আমার ভাই রানিং এমপি, সমস্ত লোক আবার উপজেলা চেয়ারম্যানও। তো সব মানুষের 10 গ্রামের মানুষ বিচার আসার জন্য আমার গোষ্ঠীর মধ্যে হ্যাঁ আমার লাইনের মধ্যে দেখে রিক্সা রেখে দেয় না, ওরা যেমন এই লাইন থেকে বাইক করে, লাইন থেকে পরে ওরা কেমনে কেমনে পরামর্শ দিচ্ছে যে তোর বাপে তো সব বেশি হালাইছে, রিক্সা রাখা শুনো, সকালে মাঠে রিক্সা নিয়ে হ্যাঁ ই কর, তো বাড়ি পিছিয়ে যা, তোর 2% আছে, বাড়ির পিছিয়ে 8% জায়গা তোর দিব, উনি যে বাড়ি করবো এদিকে লাইন থেকে বাইরে যেমনি হোক এক পর্যায়ে ওরা বাইক করে দিছে। মানে লাইনটা পুরো পরিপূর্ণ করলো, ফকিরনি রাখলো না, এই লাইনে ফকিরনি রাখবে না, বাইক করে দিল। আচ্ছা যাই হোক, তা আমি তো গরিবের হাতে মিশতে হঠাৎ একদিন তো ওই মিন্টু আবার বিয়ে করছে, যারা বাইকে দিচ্ছে ওরা 2 ভাই, একজন বিবাহিত, তার বউ বাচ্চাও আছে, তারা বাইকে দিচ্ছে, আর পিছিয়ে থেকে রিক্সা চালায় অন্য সোনার ঘর তুলে রয়েছে। তা আমি একদিন আমার বাড়ির পিছিয়ে গেছি, গরু অনেক ঘাসের জন্য দিছি আর কি, দুপুরে খাবার দান লাগবে, বিকালে আমি গরুর জন্য গেছি। তখন ওই এই মহিলার নাম হচ্ছে কৈতুরি, যায় আমার ভাই বউ যেটা, দুঃসমুখের ভাই বউ যেটা, এই মিন্টুর বউ, যা লাইন থেকে যা করে বাইক দিল আর কি, এই মহিলাটা আর পিছিয়ে কঞ্চি কুড়াইতেছে জ্বালানির জন্য। তা আমি গেছি গরুর জন্য, গরু খাবার দেবো, বিকাল হয়ে গেছে। তো গেলে আমার ডাকতেছে আজাহারি দিকাস, কই যে ছোট থেকে দেখি দেখতেছি তুমি খালি গরিব মানুষের সাথে মিশো, কিন্তু আমরা তো গরিব না, আমরা তো ধনী না, আমরা যদি ধনী হইতো তোমার লাইন থেকে তো বাইক দিত না, আমাকে তো আর পিছিয়ে দিত না। তা আমার সাথে মিশো না, আমি কি করছি, সব গরিবের সাথে মিশো, কোনো সমাজের কোনো গোষ্ঠীর সাথে মিশো না, খালি গরিব মানুষের সাথে মিশো, কিন্তু আমরা তো ধনী না, আমার সাথে মিশো না, আমার বাড়ি আসো নাকি, তুমি কি জানো যে তোমারে পালছি আমি? আমি বললাম না, আমি তো জানি না। তুমি যখন জন্ম তখন 2জন মহিলা রাখে, আমারে রাখছিল আর অমুকের মেয়া আজগর নামের একটা লোকের কথা বললে, আজগরের মেয়া জয়তন, এই 2জন তোমার 2 বেলা রাখতাম। তখন শুই না, আমি তার মুখের দিকে তাকাই রয়েছি, কি কয়। তখন আইসা আমি গরুর আনাবাদ দিয়ে আমি বাড়িতে আসছি, আইসা মারে কথা তেমনি বলি না, তারপরে দেখি মা উঠান তো কথা দাঁড়াইছে, মা একটু দাঁড়ান তো। আমি যখন ছোট ছিলাম, আমি জন্মানোর পরে আমরা কারে রাখছিলেন, কৈতুরি রাখছিলাম আর জয়তনের রাখছিলাম, তো কথা ঠিক পড়ে গেল। তো আবার আমি গেছি, যাই দেখে কঞ্চি করে দিয়েছি, আমি বললাম ভাবি কত তো হাসায়, তাহলে জয়তন ডাকা, আমি তো জয়তনের দেখি নাই, তো জয়তনের আমি দেখুন কই আজগরের মেয়া, ওর বাচ্চা যাও,
পরে আমি তখনই গরুটা আইনা গরু খাবার দিয়ে হেরা হে আজগরে বেরতে গেছি। যাওয়ার পরে আজগরে বলতেছে আপনি বড় মেয়ের নাম কি? কয়ে যে জয়তন। এটা বিয়ে দিচ্ছেন কোনো? কই যে আমার পশ্চিমের গ্রামে। কই যে আজকে যাই তারা নিয়ে যাবেন, আমি তার দেখবো একটু। কে কী হয়েছে বাবা? আমি কিছু নেই। তখন এনে 10টা বাড়ি আছে, 10টা বাড়ির সাথে সবার সাথে আমার সুসম্পর্ক। কারণ আমি দেখি এমন লোকের আমি কামলা নেই, আবার যে কালকে কামলা লাগবে কামলা নেবে, আমি যাই দেখি কার করে খাবার নেই, যার করে খাবার নেই ঠিক তারই নেই, যার বেশি অভাব তারে কই যে নেই, আবার কালকে আবার তারে নিতাম না, আরেকজন নিতাম যে ওর অভাব বেশি হেরে নিতাম, যার করে খাবার নেই 2 দিন ধরে বাচ্চা কাচ্চা কান্দাকাতি করতেছে তারে খবর নিতাম। তো আজকে কইলে ঠিক আছে, আঙুলো আপনার মেয়ের আমি দেখতেছি এমনি যেমনি আজকে আমি একটা তথ্য পাইছি, আপনার মেয়ে আমি কোন থেকে আনবেন আমি জানি না, এখন নেবেন। ঠিক আছে আমি আজকে বিকেলে নিয়ে। তো আজকে কয় ঠিক আছে আমি বিকেলে যাই নিলাম, তুমি রাত 8টার সময় এসো। তো আমি রাত 8টার সময় আল্লাহ রহমতে নিয়ে এসি, মেয়েটা নিয়ে এসি। তখন আমি যাইয়া যে মহিলাটা খাটো করে আমি তার পায়ে হাত দিয়ে সালাম করি। সালাম করলে হ্যাঁ অনেক খুশি, তুমি কে? আমি অমুকের বলা। হ্যাঁ হ্যাঁ তোমার তো আমি পারছি। আমি বলে এটা তো জানলাম আমি আজকে। তো যাই হোক তার সাথে কথা বললাম, তার প্রতি শ্রদ্ধার মানে শেষ নেই। মানে এই 2টা মানুষই আমরা পালছি, মায় যদি আমরা পালতো তাহলে তো আমার প্রতি তার দয়া থাকতো, মায়া থাকতো না। এত সয় সম্পত্তি আর আমি যে অবস্থায় থাকি আমার 10টা টাকা দেয় না খরচের জন্য, তাহলে এত কষ্ট করে আমি চলি, কোনো দিকে একটা সুবিধা দেয় না। এই জন্যই তো আমার মায়ের আমার প্রতি মায়া নেই, এটা আমার মনে সবসময় কাজ করে। নাহলে সবার মা এইরকম, আমার মা এইরকম কেন? আমার প্রতি দয়া মায়া নাই কেন? কি কারণে? যাই হোক এখান থেকে আমি আসলাম, আসার পরে বাড়িতে আসলাম। এখন প্রতিদিনই আমার খোঁজার জন্য মানুষ আসে, এবারের থেকে আসে এই সমস্যা, ওবারের থেকে আসে এই সমস্যা। তো ওই আব্বা এবার বকাবাদ্য করে, এই যা ওর জায়গা নাই, ওর এই জায়গা নাই, তখন কি উপকার করে রে? ও কাম করলে খাবার দেয় নয় না, ওর আবার কি তোরা করে কি উপকার করে? ও কেউ আবার কেউ কেউ বড় মানুষ আসে, তাকে আবার কেউ কেউ বাচ্চা পাঠাই দেয়। আমি প্রত্যেক বাড়িতে সন্ধ্যা পরে 2বার 3বার করে দেয়, এই 8-10টা বাড়ি প্রতিদিনই ঘুরে ঘুরে দেয়। হয়তো আনুমানিক 14-15 বছর বয়স হয়েছে আমার তখন। তো তখন আমার যে গোষ্ঠীর মধ্যে যে প্রত্যেকটা পরিবারের যে 2টা একটা করে বৎসরিক কামলা আছে, এরা রাত্রে একটা প্রোগ্রাম করলো যে ধনবাড়িতে যাবে সারা সিনেমা দেখতে। তুই যাবি? আমি বললাম আমি যাবো। গেলাম, যাই দেখলাম লাইলি মজনুর ছবি। তো এই ছবি দেখা পড়লাম আরেক বিপদে। ছবি দেখছি প্রেম জড়িত ছবি, তখন ছবি দেখা রাত 1:30টার সময় বাড়িছি, কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষ অনেকগুলা। আস্তে 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 হাঁটা শুরু করলাম, হাইটা যাবো চল মধুপুর 8 মাইল। তো সারা রাস্তা হাঁটি। আচ্ছা, হ্যাঁ রাত 1:30টার সময় কিন্তু ছবি দেখে বেরিয়েছি। তখন হাঁটা আসি, কতক্ষণ করে আসে আর পাখার মধ্যে সবাই শুয়ে পড়ে, আমিও শুয়ে পড়ি। আবার গাড়ি যাতে একটা না আসে এতে উঠি না, যাতে একটা গাড়ি আসে তখন আবার উঠি। এইভাবে আস্তে 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 মধুপুরের কাছাকাছি আই পড়ছি, তখন ফজর নামাজে আজান দেয়। আজান দিলে এখন বড় যারা তারা করতেছি ঘর মসজিদ বাস স্ট্যান্ডে জামে মসজিদ আছে, ওনে যে সারা রাত যাচ্ছি, এখন তো যাই শোয়ার সুযোগ নেই, বেলা উঠে গেল, সকাল থেকে কাম ধরন লাগবো। বাস স্ট্যান্ডে যাই জামে মসজিদে যাই হাত পাও দিয়ে পানি টানি খাইয়া পরে যাবো। তো এনে আইসি, নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের এক কোনায় একটা মহিলা নিয়ে কয়েকজন পুরুষ নাড়াচাড়া করতেছে, কথা কাটাকাটি করতেছে, বুঝতেছি না কিছু। তা আমার সাথে বড় যারা তারা গেছে, আইগে গেছে, আমিও গেছি। যাই দেখতে একটা হিন্দু মেয়ে একটা ছেলে বাইকেরে নিয়েছে, কোন থেকে আনছে তাও কিছুই জানি না। আয়সা ইমাম সাহেবের ধরছে মসজিদে, আমার এই মহিলাটা মুসলমান বানাই দিন এবং বিয়ে করাই দিন। ওইটা নিয়ে অনেকজন মানুষজন মুসল্লি যারা আছে তারা এই মহিলাটা মুসলমান বানাইছে। মানে হ্যাঁ জিজ্ঞাসা তুমি স্বেচ্ছায় মুসলমান হবো কিনা? হ্যাঁ আমি স্বেচ্ছায় মুসলমান হবো। তো মুসলমানের হাতে আইছো, মুসলমান ছাড়া তো তুমি সংসার করতে পারবা না। তো আমি দৃশ্যগুলো দেখতেছি যে তো যাকে এক পর্যায়ে তাদের বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে আমি ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম। তো ইমাম সাহেব আবার আমার গোষ্ঠীর মধ্যে যাইতো, ওই মাদ্রাসা যদি করে কাছে যাইতো নেতা খাতা। তো সেই হিসাবে আমরা চিনতো, কার বলা এটা জানতো না। কত ফকির ফেরি থাকো না, আমরা হা ফকির ফেরি থেকে। কারণ হুজুর এই যে বিয়ে করাইলেন হিন্দুর মেয়ে, তাহলে এইটা কেমনে কি? এটা কেমনি? ওইটা যাই যাবো, যাই কি কো তুমি? এইরকম একটা মেয়ে জীবন কাটায়, আল্লাহ তাই এই ছেলে তার সমস্ত জীবন গুণা মাফ করে দিতে পারে যদি এরা সুন্দরভাবে রাখে। তুমি জানো যে একটা গরিব মেশে মেয়ে যদি সচ্ছল পরিবার ছেলে বিয়ে করে, যদি সুন্দরভাবে রাখে, তার জন্য চেষ্টা করে, তো সারা জীবন আল্লাহর এই জন্য সারা জন্য গুণা মাফ করে আল্লাহ তারা বেতন করবো। এটা সব আল্লাহ নিজে দেবো তার, এত সব। তো ওখান থেকে আসলাম, এতে লাইলি মজনু ছবি দেখলাম। এই ছবি দেখে এখন আমি জেনু বই থেকে হেনু আমি কান্দি, জেনু বই থেকে হেনু আমার চোখ দেবাই বেরো যে প্রেম এত কঠিন। জীবনে প্রথম দেখলেন ছবি? হ্যাঁ, প্রথম দেখলাম। প্রেম কি এত কঠিন কে? এটা কেমনে প্রেম কি? এইটা আমার মাথায় সবসময়, এইটা নতুন চিন্তা আমার মাথায় ঢুকলো, প্রেম কি জিনিসটা। তো এটা নিয়ে আমি ভাবি, যখন বই থেকে কাজ করি তখনও ভাবি, খালি সবসময় চোখ দিয়ে পানি করে, খালি খালি ওই প্রেমের দৃশ্যগুলোই মনে হয় যে কি এটা কিরকম একটা মায়া এটার ভিতরে। খালি এটা কেমনে কি? আমি আর ওরে জিগাই, গণ্যমান্য যারা তা করে জিগাই
যে প্রেমের কি বিষয়, প্রেমের বই কার কাছে আছে, যেহেতু বাংলা পড়তে পারি, আপনার কাছে আছে, কয়ে আছে জুলেখার বই আছে, জুলেখার বই আছে আমার কাছে, এমনি করে করে আমি সংগ্রহ করি বাংলা পড়তে পারি। তো ওইলা পড়ি, প্রেমের প্রতি আমার আকর্ষণ তখন থেকে বাড়তে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটি কি মনে একটা জিনিস, তো এটার সম্বন্ধে আমি খালি জানি, আর ওই ছোটখাটো বইটই পড়ি, আর জিগাই আর ওর কাছে যে কার কাছে এই সম্বন্ধে বই আছে, তেলা খুঁজি, বই আনি সংগ্রহ করি, এলে পড়ি, পড়তে 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 জায়গায় হয়ে গেলো। পরে এক পর্যায়ে সামনে ছোট হইতে আসলো, তা আমি আগের দিনে গরুর সমস্ত কাম কাজ রেডি করিয়া, মানে কালকে সকালে ধনবাড়ি যেমন আমার সাথে জমিদার বাড়ি, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় যায়, তো আমি গেলাম না, আমি আগের দিনই সমস্ত কাম রেডি করলাম, রেডি করিয়া পরের দিন সকালে গাও গোসল দিয়া যে আমি যে দাঁড়াইলাম, আব্বা শুয়ে রয়েছে তার রুমে সামনে যাই দাঁড়ালাম, যাবা আমার 5টা টাকা দেন, ধনবাড়ি নামাজ পড়তে দেবো, ছোট দিন সব লোক দেখতেছে, তার মা ইশারা দিয়ে দেখাই দিয়ে যে 3 টাকা দেওয়ার জন্য আঙ্গুল দিয়ে দেখাই দিল 3টা টাকা দেন, তারপর করলে তোর সরকার কাছে 3 টাকা আছে নিয়ে যা, আমি বলি 3 টাকা হবে না, আমার 5টা টাকা লাগবো, 50 পয়সা করে 1 টাকা হলে গাড়ি ভাড়া, 2 টাকা দিয়ে সিনেমা দেখবো আর 2 টাকা খরচ করবো, এই প্ল্যান হিসেবে 5 টাকা চাইছি, না নিলে 3 টাকা নিই, নইলে দরকার নেই, দিতে পারবো না। আমি বলছি 1 বছর আমি তো কোনো টাকা দেন নাই, তাহলে আমার টাকা দেন, কয় না টাকা দেবো না, ফেত করিস নি থেকে চলে যা, নিলে নি নালে যা, দূরে যা। তা আমি দরজায় কাঁদতে থাকি যে দেন, আর 1 বছর আমি দেন নেবো না, দেয় না। এর মধ্যে আমার এক ফুফাতো বোনের ছেলে, সে আমার বন্ধু, হ্যাঁ যাবো ধনবাড়ি নামাজ পড়তে, আচ্ছা, তো হ্যাঁ রেডি হয়েছে, রেডি হয়ে তার মারে করতেছে আজার রেডি আহ নাকা মামনা একটু দেখেন যে আমি রেডি হয়ে বই দিচ্ছি, হ্যাঁ এসে দেখে যে আমি দরজায় কাঁদতে আসি, তো আমার ফুফাতো মামা ওর দেন নাকে, ধনবাড়ি যাবো নামাজে যাবো, তা কয় 3 টাকা দিছি নিব না, 3 টাকা দেবেন কেমন, 1 বছর টানতে যা বাবু খাটাই দিয়েছেন, অন্যটা মানুষ যা কাম করেছেন না জীবন ভাড়া, কি করে পয়সা দেন না, আর তো কিছুই দিন না, আপনার এত হারাম হয়েছেন, এত সীমারকে টাকা দেন, কয় না 3 টাকা নিলে নেই, না না আমি দর দেখাতে থাকি, তার বোন আমার শেষরে তার বাড়িতে নিয়ে যায়, ফুফাতে বলে নিয়ে যাচ্ছে 10 টাকা দেয় না, এর মধ্যে আমি বলতেছি আজকে যে টাকা না দেন সারা জীবনে আর আমি এমন করে টাকা চাম না, কই যে বাঘের বাচ্চার মতো কথা কইছিস তুই, আমার বাপে কয় পুরুষের মতো কথা কইছিস, যে কথাটা কইলি যে জীবনের টাকা চাবি না, আমি 5 টাকা দিলাম না, তাহলে তো তুই জীবনে একটা চাবি না, বাপ তখন সুস্থ, হ্যাঁ সুস্থ হইলেও প্রতিবন্ধীর মতোই সে, কারণ ওই মার কথা বাইরে যেতে পারে না, ওই তার খাবার আলাদা, যাও পাক করে দেন না, তাছাড়া খাইতে পারে না, মার কথা বাইরে যেতে পারে না, ওই যে মা এই সারা দিছে 3 টাকা দেওয়ার জন্য, আর তার ক্ষমতা নেই 3 টাকার বাইরে দেওয়ার জন্য, তা আমি কইছি আর জীবনে আপনাকে টাকা চাম না, কয় আব্বা কয় তো বাঘের বাচ্চার মতো কথা কইছিস, জীবনে জানা টাকা চাবি না, তার সুন্দর কথা, এটা পালন করতে পারবি, তা আমি বলি হ্যাঁ পারবো, যেখান থেকে চলে গেলাম, বোনের শাস্ত্রে নিয়ে গেলো, 10টা টাকা দিল, ব্যাগনার সাথে গেলাম, ধনবাড়িতে গেলাম, আর মন ভাল লাগে না, এটা কি বললাম, এক কথা তো বলছিলাম বহু বছর আগে মায়েরে, যে একদিনে ঢোকার চেষ্টা করলাম, আজকে এটা কি করলাম, তাহলে আমি লুঙ্গি কিনবো কি দিয়ে, আমার শার্ট কিনে দেবো কারা, আমার প্যান্ট কিনে দেবো কারা, আমি কেমনে চলবো, আমি তো কইয়ে বললাম যে আমি আর জীবনে টাকা চাবো না, আমারও ভাই কি, তখন আমি সারাদিন গেছি ওই জায়গায়, আমার কোনো কাজে মন লাগে না, নামাজ পড়তে গেছি নামাজে মন লাগে না, সিনেমা দেখতে গেছি মন লাগে না, খালি ওই চিন্তা করতেছি আমি কি করলাম, আমি এটা কি করে কি করবো এখন, আমি তো কই হালাইলাম। তা রাত্রে আইসি আইয়া ওই ফুফাতের ভাই বোনের বাড়িতে গেছি, হেনে রাইতে খাই আইসি, ওই যে করিম যে বাড়ির কাছে যে ছিল কামলা বাড়ির যে আমার পশ্চিমের যে কামলাটা করিম, যে অনেক বয়স্ক বন্ধু বানাবার চাইছিল আমার, তো লোকের কইলাম তো করিম আজকে থেকে তো আব্বারে কইছি, মায়েরে কইছিলাম এক কথা, আজকে তো বহু বছর পরে আব্বারে কইলাম এক কথা, জীবনে টেনশন না, তাহলে এখন আমি লুঙ্গি কিনবো কি দাঁড়ি কিনবো কিন্তু তুই এখন আমি কী বাকি কী করবো, তুই কোনো চিন্তা করিস না, তুই কালকে রাইতে আমরা আমার এই গোষ্ঠীতে যত কামলা আছে তখন সব ডাকবো এনো, রাইতে থাকবে, তো ও ডাকছে সবটি রেখে এটা কইছে যে এই আমরা যদি রাত্রে কাজ করি আজহারে নিয়ে আমরা সবাই করবো, রাত্রে যদি কাজ করি তাহলে আমরা তো এক্সট্রা টাকা পাবো, যেমন ধান কাটা ক্ষেত কোপানি এগুলা করবো, ওর সাথে থাকবো, এটা কেমন হয়, রাত 2টা 3টা পর্যন্ত করলাম, সমস্যা কি, তো হেরা করে যে সুন্দর কথা এটা, তাহলে এই করি চুক্তি কাজ নেই, আমরা গৃহস্থের কাজ শেষ করার পরে রাত্রে কাজ করবো, ধান কাটা ক্ষেত কোপানি এরাও নিব, তো এই তো আমি করলাম তো ভালো হয়েছে, তো আমি করতে থাকলাম, এইভাবে করতে থাকলাম, তো কাজ করি সেই টাকা আমার ভাগ সমানে দেয়, যদি অকস্মাত মানে পারি না, যেহেতু আমি ছোট ওরা সবাই বল দেয়, আমি হেঁটে দেয় লুঙ্গি কিনি শার্ট কিনি এই করি, আর ওই প্রেমের চিন্তাই খালি প্রেমের চিন্তাই করি, আস্তে 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 আমি প্রচার করা ধরলাম যে আমি বিয়ে করবো, গরিব মেয়ের মেয়ে একবারে নিঃস্ব, এরকম পরিবার যদি থাকে আমার বাই করে দিবা, এই যত গরিবের সাথে এই জীবন মিশছি তাদেরকে সবাইকে বললাম যে আমার এরম দেখে একটা মেয়ে বাই করে দিবা, যার বাড়ি নাই ভিটা নাই সম্পদ নাই বাপ নাই মাম নাই, ইতিম, আমি যে এরম ইতিম, যে এই বাড়িতে এত বছর ধরে কাজ করতেছি ইতিমের মতো, একবারে শূন্য থেকে জীবন শুরু করবো, এরম একটা মেয়ে তোমরা বাই করে দাও, মেয়েটা জানি অনেক সুন্দর, কই এটা মেয়ে কই পাবো,
আর তোমার এইটাকে মানবো এখন আর তখন এখন বা মায় হয়তো করতেছে তখন এটা কোনোদিনই সম্ভব না। আমি তুমি বাইকের দকিব করে কী করে নেবো, আমি এটা করবো। প্রেমের প্রতি আমার আর ওই রাত্রে যাই খালি শুই, খালি ওই লাইলি মন্দির ছবির কথা খালি মনে হয়, ওই ঘুরে ফিরে ওই সিনেমা সিনেমা সিনেমা। এই প্রেম কী জিনিসটা, এটা মন হইলে চোখ দেখানি পারে, এটা কী করবো, এটা সবসময় খালি তখনকার ওই বয়সটায় মানে খালি ওইটাই খেলে মাথা মাথায় কাজ করতেছে, আর কোনো কিছু মাথায় কাজ করে না যে এইরকম যেমনি হোক আমার বাই করতে হবে, আমার প্রেম করবো, আমি জীবন শূন্য থেকে শুরু করবো, এরকম একটা করি মানুষ। তাই যাই হোক, ওই যে ঘরের পিছিয়ে যে আমি যারা আঙ্কর সমাজ থেকে লাইন থেকে বাই করে দিল মিন্টু, বাড়ি পিছিয়ে বাড়ি করলো, তো যখন থেকে বললো যে আমি আঙ্গর সাথে মিশে না কেন, ওই দিন থেকে কিন্তু ওই পরিবারের সাথে আমি মিশা শুরু করলাম। মাইক্রোফোনে বল। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, ওই যে বলছিল যে তুমি সব গরিবের সাথে মিশো, আঙ্গর সাথে মিশো না, আমরা যদি ধনী তোমার লাইন থেকে তোমার বেগেরে দিতে না, বাড়ি পিছিয়ে দিতে না, আর তোমার পালছিতে আমি ওই দিন থেকে আমি বললাম ঠিক আছে ভাবি আজকে তোমার কাছে আমি। তো ওই মহিলার প্রতি আমার তখন থেকে মায়াও বেশি হইলো, অনেক মায়া হইলো। আমি অন্য অন্য গরিব বাড়ি বাদ দিয়া এই বাড়ি যাওয়া দিলাম বেশি, যেহেতু বাড়ি পিছিয়ে বাড়ি, আমার বাড়ি পিছিয়ে খালি 40% জমির পরে তার বাড়ি সোনের ঘর। তো ওই মিন্টু রিক্সা চালায়, সারাদিনই করে, উপার্জন করে আনে, কিন্তু আয় উন্নতি করে না। সে যা উপার্জন করে তাই খায়, যা উপার্জন করে তাই খায়, 1 টাকা সঞ্চয় নেই। 500 টাকা কামাই করছে, 500 টাকা মাছ মাংস নিয়েছে, মানে 20 টাকা দিয়ে ইলিশ পাক করতে, এত বড় বড় ইলিশ আইবে, 4-5 টাকার ইলিশ নিয়েছে, কোনো উন্নতির চেষ্টা নেই, খালি খাইতো। তো এই রিক্সা চালাইতে 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 হঠাৎ এই লোকটা রিক্সাতে একদিন পড়ে যায়। কিন্তু সে ছিল অত্যন্ত শক্তিশালী একটা পুরুষ, যেমন ফসরা তেমন শক্তিশালী ছিল। তো এই মিন্টু হঠাৎ করে রিক্সা চালাবার যে একদিন পড়ে যায় রিক্সা থেকে, অনেক শক্তিশালী এবং সুন্দর ফসরা ছিল লোকটা। তো পড়ে যাওয়ার পরে তার থেকে হাসপাতালে ভর্তি করে, হাসপাতালে ভর্তি করার পরে তার খবর নেই যে তার লাঞ্চে পানি ধরছে। আচ্ছা, পানি ধরছে। তো ভাবি আমারে কইতাছে যা যা চলো রাত্রে যাই, তোমার বাড়িতে বলে হাসপাতালে রিক্সাতে পড়ে গেছে। তো গেছি, আরও 2-1জন নিয়ে গেছে, যাই গেছে হাসপাতালে, তার অবস্থা সিরিয়াস, তার লিভারে পানি ধরে গেছে। পানি ধরছে কী কারণে, জীবনে অনেক পরিশ্রম করছে না, পরিশ্রম করলে শক্তির ভরাই দেয়। তো আমরা ছোটো থেকে দেখতাম যে মিন্টু থেকে সব মানুষ ডরাইতো, কারণ হ্যাঁ অত্যন্ত শক্তিশালী ছিল, আর সবসময় শক্তি নিয়ে এই করতো। একটা গাড়ি রাস্তায় বসছে, এই তোরা 4জনে এই সর, হ্যাঁ একা কান মেরে উঠাইতো, এটা এরকম মানে সবসময় গাড়ি জোর দেখাইতো, এরকম পরিশ্রম সে করতো। এলা করে করে তার অবস্থা খারাপ হয়ে গেছে গা, কিন্তু এটা প্রকাশ পেলে যে এতদিনে পড়ে গেছে। তো এখন চিকিৎসা করবো, এখন গোষ্ঠী কোনো লোকই যায় না, এই সমাজে তার অর্থ নাই, তো কোনো লোকই তার খোঁজ খবর নেয় না। তো রাত্রে গেছি, যাই দেখি 1 ডিশ পানি বের করছে তার। আচ্ছা, এন্দা ফুসফুস থেকে, হ্যাঁ, এর মধ্যে সুই দিয়া 1 ডিশ পানি বের করছে, একদম পিওর পানি। হাই হাই যাই দেখি যে এই পানি এটা করতে পেরেছে অডলি বাঁচতে, যে ডার বাঁচবো না উন্নত চিকিৎসা না করলে, যেমনি হোক এটা ই করে নেবো, চিকিৎসা করে নেবো। চিকিৎসা করবো কি, চিকিৎসা করার কোনো লোকই নেই, আত্মীয় স্বজন কেউ কোনো খবর নেই, শরীরের কেউ কোনো খোঁজ খবর নেই না। মিন্টু হাসপাতালে রয়েছে, কার কিছু কিছু যায় না। তখন এইভাবে হাসপাতাল থেকে ফিরে তারলো, দিন দিন আস্তে 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 এই লোক শুকাইতে শুরু করলো, অনেক মোটা ছিল, শুকাইতে শুরু করলো। পরে আমার একদিন সে ডাক দিল, আমি প্রতিনিয়তই তখন এই বেরতে যাই, প্রতিদিনই যাই, সব বাড়ি বাদ দিয়ে এই বেরতে যাই। আব্বাও কিছু খায় না, মা কিছু খান আব্বা খাই যায়, মিন্টু তাঙ্গ নিজে করি মানুষ, ওই বাড়ি যায়, সব বাড়ি বাদ দিয়ে ওই বাড়ি যায়, তো কাউকে করে না, কোনো বাড়ি তার দেখা যায় না, ওই বাড়ি একটু বেশি যায়। এখন মিন্টু তাঙ্গ নিজে করে মানুষ, এবারে গেলে কি যাই এই সময়টা করে দেয়, ওই সময়টা করে দিই। তো মিন্টু একদিন আমার এটাকে কইতেছে, ভাই এটা কথা শোন, দেখ এত বড় অসুখ হয়েছে আমার, কোনো লোক এই গোষ্ঠীর আমার ফুসকি দেয় না, খবর নেয় না, খোঁজ খবর নিতেছে না, তো আমি তো মরে যাবো, তো তোর তো কাছে আমি একটা অনুরোধ করি, আমার রাখবি কথাটা। আমি কি দেখো, আমিও তো ভাই নিঃস্ব, তুই জানোই যে আমি কত বছর ধরে বাড়িতে বেতে কাজের ছেলে হিসেবে রয়েছি, আমার তো কোনো মর্যাদা নাই, আমার লুঙ্গিটা কিনে আমি রাইতে কামলাকর সাথে ধান কাটি, খেত কবাই, এইভাবে কয় তোর কিচ্ছু জানাবো না, তুই এখন যাবা আবি, খালি এই কথাটা দি, তুই এখন যাবা আইতাছ এইভাবে খালি আবি, এই বেতে এরা জানি বোঝে যে একটা লোক আছে পাশে, আমার বউ বাচ্চা জানি বোঝে, আমি তো মরে যাও। তা আমি তোর কিচ্ছুই জানাবো না, তুই দিবি কি, তুই তো চলে হাস না, তুই খালি এখন নিয়মিত যাবাইতেছ, এটা নিয়মিত আহিস, তাও আর একটা ভরসা পাবো। তা আমি এক পর্যায়ে রাজি এলাম, ঠিক আছে ভাই আমি আবু। ভাবির প্রতি আমার তো ওই দিন থেকে মায়া হয়েছে, আমি তো জানতাম না যে ভাবি আমার পালতো, আমার জন্মের সময় সে আমার একবেলা পালতো, আমি তো জানি না, আমি তো জানছি যখন থেকে তখন থেকে যাওয়া শুরু করছি। চলতে থেকে আর ওই খালি আমার মাথায় ওই যে কিরা একটা দুঃখছে, খালি প্রেম প্রেম খালি ওইটাই খালি ভাবি। হ্যাঁ আমি কই ভাবি একটা মেয়ে এরকম পাওয়া যাবো, যে গরিব একবারে কিচ্ছুই নেই, এরকম একটা মেয়ে কোথায় পাম, এটা বাইকেরা দাও না, কই পাওয়া যাবো এরকম মেয়ে, আমি তো দেখি না। আমি তো আরো অন্য অন্য যে গরিব পরিবার আছে এদেরকে বলি, তোরা কিছু কিছু মহিলারা আমার কয় যে আমার বাবার বাড়ি আছে এরকম, আমার এলাকায় আছে, চলেন যাই। আজ বিয়েটি হয় না, অনেক এই গরিব বাড়ি তাদের বিয়ে হয়েছে, তাদেরও বলি, তারা কয় হ্যাঁ আমার তো দেশ আছে এরকম, চলো যাই।
পরে হঠাৎ করে আমি একদিন যাই সে বেরিয়েছে, তো আমি গেলাম, হুম তো যে মেয়ে সে দেখাইলো, তো মেয়ে দেখালো মেয়ের সবই আছে, বাড়ি আছে, ঘর আছে। আমি বললাম না, এটা মেয়ে চলবো না আমার, একদমই তিম আমার মতো, একবারে নিঃস্ব। আমার যে আমি যে ভাই ছোটোর থেকে এই পরিবারে, সচ্ছল পরিবারে একটা কামলার মতো বেরিয়েছি, আর এমন একটা মেয়ে লাগবো যে তার কিচ্ছুই নেই, শুধু তিম, তারে নিয়ে জীবন সুন্দর করে শুরু করবো দুজন, একবারে শূন্যর থেকে। এটা হইলে আমার পরিকল্পনা, এই মেয়ে আমার চলবো না। তো আমি এখান থেকে ফেরত আসলাম। তো ওই ভাবি রে, ওই যে ভাবি মিন্টুর বউ, এই যে আমার বাড়ির পিছে যে এই যে কাজ করে খায়, প্রতিদিনই তার বাচ্চা পাহারা দিই, তার কাছে আইসা বললাম যে ভাবি গেছিলাম আজকে, কিন্তু মেয়ে তো আমার ভালো লাগে নাই, তো তুমি দেখো না তোমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে না, কই না এটা মেয়ে কই পাবো, আর তোমার চিনি কে, তোমার আমি চিনি, এই গ্রামের মেসে জানে যে কিরকম জিদি তুমি, জীবন অন্যায় করো না, অপরাধ করো না, হুম তাইলে সারাটা জীবন গরিবের সাথে মিশতেছো, গরিবের পাশে দাঁড়াইছে, এই যে আমি তুমি সারা দুনিয়া অন্ধকার, এই যে কাজ করি নিশ্চিন্তে বাচ্চাগুলো তুমি বহর দিতেছো, প্রতিদিন এই ঋণ কি করে শোধ করবো, দুনিয়াতে বিনা পয়সা এইরকম কামলা কই পাওয়া যায়, হুম তে তোমার কারা চিনবো, কেউ চিনবো না, এটা মানে কই পাবো তুমি। তো এইভাবে চলতে থাকি, ওই তার বাচ্চা রাত 12টা পর্যন্ত 10টা পর্যন্ত এইভাবে পড়া দিই, আবার চলে আসি, বাড়িতে কাজ করি। তো আমি একদিন হঠাৎ করে সিনেমা দেখতে গেছি, হুম তো ভাবিরে বলছি, ভাবি কালকে একটা তুমি সকাল সকাল এসো, কালকে কিন্তু আমি যাইতে পারবো না, আমি অমুক জায়গায় একটা সিনেমা এসে সিঁড়ি ভরহাট, এই সিনেমা দেখতে যাও। তো সিনেমা দেখতে গেছি, সিনেমা দেখে আসছি, আইসা রাত্রে ঘুমাই গেছি, আর রাত্রে বাড়িতে আসতে পারিনি। আচ্ছা তো সকালে ঘুমের থেকে উঠে নিয়ে মায় কয়ে দিছে যে রাত্রে মা সারা রাত কইছিল, তো এখন যে পিটাবে, মারবে, হুম লাঠি ধরাই দিছে। তো গরম তো ঘুমের মধ্যে আমার তো বাড়ি ইচ্ছা মতো বাড়ি করছে। হুম তো ঘুমের থেকে উঠে তো আমি তার বাড়িতে কতগুলো দিছি, এর মধ্যে উঠতে উঠতেই হুম হাত দিয়ে ফুসকা দৌড়ে পরে পালাই গেছি। গেছি নানির বাড়ি, কই যাবো ওই দিন, আর কোনো জায়গা নেই, নানির বাড়ি গেছি। স্কুল না ভাই, মা যে মার সাথে শত্রুতে তারই মার কাছে গেছি। হুম গেলে পরে নানি কয় যে শোনো, না না তুমি তো মার সাথে জমি নিয়ে ছোট থেকে গন্ডগোল বাজাইছো, তুমি গন্ডগোলটা কেন বাজাইছো? না না, তোমার মা যদি জমিটা নেয় তোমরাই তো পাবা, আচ্ছা তা তুমি জমি নেই কেন গন্ডগোলটা বাজাইছো? আমি বললাম তাহলে আমার বাবার নামে থাকলে তো আমরাই পাইতাম, আবার তো সেই জমিগুলো দিতেছে না, জমির কথা জান করে আবার মুখটা নীল হয়ে যায়, হুম কারণ জমিটা দিতে অনেক কষ্ট, তারপরে হয় বাধ্য হয়ে দিতে, বাধ্য হয়ে দিতে। হুম তো এর মধ্যে মা যাই হোক কিছুদিনের মধ্যে আমার ওটা মিটমাট হয়ে যায়, মিটমাট হয়ে গেলো। তখন মা দেখেন পরিকল্পনা করতেছে বড় বোনটা আমার বিয়ে দিবে, এটা 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 কথা তো কয় না, বড় হয়ে গেছে, এটা বাড়িতে বিয়ে করে নেবো, আব্বার সাথে পরামর্শ করে এমনি বিয়ে আসতে থাকে। হুম তো বিয়ে আসে, শিক্ষিত দুইটা বিয়ে আসে, আর একটা গৃহস্থ আসে, জমিওয়ালা, অনেক জমিওয়ালা একটা বিয়ে আসে। মা জমিওয়ালাটা সাপোর্ট করে, কিন্তু ছেলেটা মূর্খ, কিন্তু সম্পত্তি আছে অনেক, মার বরাবরই সম্পত্তির প্রতি লোভ ছিল। হুম শিক্ষিত ছেলে দিয়ে আমি পানি খামো, এখন জমির দরকার আমার, মোটা ভাতের জন্য অভাব না হয় মেয়ের, এরকম জায়গায় বিয়ে দেবো। তো এক পর্যায়ে আমার যে গেলো যে তুই কি করছিস, আমি বললাম আমি কি বুঝি, আমি পোলাই ফেমার আমি কি বুঝি, আপনারা দেখেন। হুম কয় দেখে এই ছেলেটার অনেক সম্পত্তি আছে বাবার, ভাগ করলেও 12-14 বিঘা করে পাবো, একটা করে পুকুর পাবো, তাহলে এর ভাতারও পাবো। আমরা যারা ভালো মনে করেন তাই করেন। তাই দেখেন আমার বড় বোনটা বিয়ে হয়ে যায়। যাই হোক, তার কিছুদিন পরে আমার যে ছোট বোনটা, যেটা সবচেয়ে খারাপ আচরণ আমার সাথে করে, প্রতিদিন হয়তো কামলা ছাড়া ডাকে না, বাড়িতে গেলে খাইতে গেলে যে কামলা এসে খাবার দেন, ওই বোনটার প্রস্তাব আসে, কিন্তু এই বোনটারে মা সবচাইতে বেশি ভালোবাসে, সে মার মতো ওইরকম আচরণ তার। এই বোনটারে বিয়ে আসতে শুরু করে, যে বিয়ে আসতে শুরু করে ভালো জায়গা থেকে একটা বিয়ে আসে, তো মা এটা সাপোর্ট করে, কয় যে বিয়ে এটা দিয়ে দিব না। আবার প্রথম কয় যে না, এরা ছাড়া তারপর শুনে আমি ই করবো, আর ঘর জামাই আনো, এই মেয়ে আমি কখনো বাইরে দিব না, ওটা ছাড়া বাসা হাম না। তা আমি তোমার মার সাথে কথা বললাম যে মা এটা কী কন, এটা মেয়ে বিয়েতে মেসে বাসে আর আপনি টাইনে করে আনবেন। তো ছেলের প্রস্তাব দিছে, বলে ছেলে কেন হ্যাঁ আমার বাবার ভিড়া নাই, বাড়ি নেই, আমি কেন যাবো না, বিয়ে দিলে দিব, তারা না দিলে না দেবো, কিন্তু ঘর জামাই যাবো না, আমার সব বাপের সয় সম্পত্তি আছে না। তো এক পর্যায়ে মারে সবাই রাজি করায়, তো বিয়ে হয়ে যায় ছোট্টারও। যেদিন আমার ছোট বোনটা উঠাই দেয় তখনই মা জ্ঞান হারায়, এই জ্ঞান আর আসে না, পানি দেয় ওঠে না, পানি দিয়ে ফিরে টানে, যখন সুস্থ হয় তখনই কয় যে হ্যাঁ আনো, নইলে দাম বেড়ে দেবো, হরে সারাম বাঁচবো না।
আমার আচ্ছা। মেয়ে ছাড়া আমি বাঁচবো না। তুই কি কয় সবাই বোঝায় যে মেয়ে বিয়েতে মানুষে বাঁচা, আপনি মরবেন, এটা কিরকম কথা? মেয়ে বিয়েতে সবাই মেয়ে বিয়েতে মানুষে বাইসা যায়, আপনি মরবেন কে? কয় না, ওরা ছাড়া বাঁচবো না। যেদিন উঠাই দিয়েছে সেদিন থেকে এই অবস্থা। পরের দিন সকালে এত রাত্রে কোনো ডাক্তার পাই, ভোরে আব্বা ডাক্তারের ব্যবস্থায় ডাক্তার আইসে, চিকিৎসা করছে, সারাদিন এক অবস্থায় কান্দাকাটি রয়েছে, আর মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তো হুড়মার করে গেলো, আমারও পাঠাইলো, আব্বাও গেলো, যাই বুন্ডারি নিয়ে এলাম, আইলা বুন্ডারি দেখে সুস্থ হয়ে গেল। এইভাবে তাদের 3 মাসে হয়তো 3-4 বার পাঠানো হয় শ্বশুরবাড়িতে, 3-4 বার একই কেস হয়, মার মরে যায়, মা পাচ্ছে না। তখন এক কথায় বোনের প্রস্তাব দেয় যে তুই আমার চাস না, তোর স্বামী চাস, যদি আমার চাস তাহলে আমার কথা শোন, তোর পরের বাড়ি দেবো না, তোর ছাড়া আমি বাঁচবো না, তোর সম্পত্তির অর্ধেক লিখে দেবো আমি, যেমনি তোর জন্য সম্পত্তি আমি নিছি, নিমো অর্ধেক লিখে দেবো তোরে, তুই আমার কথা শোন, আর অর্ধেক ওরা পাবো, সবাই পাবো, কিন্তু অর্ধেকই তোরে দেবো, কিন্তু তুই আমার কথা শোন, স্বামীর ঘর করা চলবো না, তুই তোর বিয়ে দেব না তুই। পরে ওই বোনের আমি তখন কথা বললাম, জীবনে কোনদিন কথা কই না, তারপরে কথা বললাম, দেখ চিন্তা ভাবনা করিস, কিন্তু স্বামী কিন্তু কেউ ছাড়ে না, দুনিয়ার সব কিছু ছাড়ে। আর তোর কিন্তু এই ছেলেটা হ্যাঁ আমার বোনের জন্য পাগল ছিল, প্রতিনিয়ত সে আসতো, ফেরত যাইতো, প্রতিনিয়ত সে আসতো, তার ফেরত দিত, অপমান করে দিত আমার মা, তুমি আইসো না হেন তার বাংলাদেশকে। তা আমি কইতাম, দেখ মা কিন্তু জীবন ভরা থাকবো না, তুই কিন্তু একদিন পস্তাবি, মার কথা শুনিস না, স্বামীর কথা শোন, মানে হ্যাঁ তোর জন্য তুই এমনও সময় হবো, তুই যারা চাবি হ্যাঁ তোরা চাবা নাই, এই কিন্তু তোরা চাইতেছে, তুই কিন্তু তোরা চাইতেছ না, কিন্তু হ্যাঁ মার প্রতি দরদ একটু বেশি, হ্যাঁ প্রতি মার কয় না, মা মরে যাবো, তাহলে কি হবো, মার কথাই শুনবো আমি। এক পর্যায়ে 1 বছরের ভিতরে সম্পর্কটা ছিন্ন করে হালাইলো মা, ছিন্ন করে হলে হ্যাঁ শান্ত হয়ে গেল, মা শান্ত হয়ে গেলো। যাই হোক, তার কোনো পরিকল্পনা নাই, চিন্তা হলে একটাই, আমার কীভাবে ঠকাবো, তার পরিকল্পনা হয়েছে একটাই, সন্তানেই তো পাবো তার সম্পত্তি, কেন বাবারে কষ্ট দিয়ে এইভাবে জোর করে তার কাছে কেন না, অসুখ যাওয়া অপারেশন হয়ে যাবে, এই মুহূর্তে জমি যাবি কেন করে, এর সারা বছর নিতে পারে না, বুঝাই নিতে পারে না, একটা রুগী যার মরে যাবে তখন কাছে কেন হ্যাঁ দাবি করে, আর এক অপারেশনের জন্য হ্যাঁ কয়বার জমি লিখে নেবে, এটাই তো আমি বলছি। মা এটা তোমার প্রতি ক্ষিপ্ত, তুমি বোঝা হবা, কিন্তু তোমাকে সর্বশান্ত করো। আমি বলে একটু আমি চিন্তা করি না, যার সম্পত্তি আমি করি না, সম্পত্তির চিন্তা আমি করি না, আমি পরিশ্রম করতে জানি, আমি কাম করবো, ভাত খাবো, দুনিয়ার সব দরজায় কাম করবো, খালি আমার মার দরজায় কাম করবো না। তো এই অবস্থায় চলতে থাকি, আর এই মেয়ে খুঁজতে থাকি, আচ্ছা, একটা মেয়ে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে কোনোভাবে পাই না, প্রতিনিয়তই যাই ওই ভাবে করে আপনার যাই। বোনের বিয়ে হয়েছে মানে আপনার তখনও বিয়ে হয়নি? না, আমি বাড়িতে মানে আপনি আপনার মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছেন না? না, আমি পাইনি, আমি পাইনি, এখনো পাইনি। তা আমি এইভাবে খুঁজতেছি, আমার মনের মতো মানুষ আমি পাইও না, আমিও না, আমি প্রতিনিয়ত ভাবি রেজালাই, ভাবি কই পামো এরকম একজন মানুষ, কই পামো, প্রতিনিয়ত যাই রাত 11টা পর্যন্ত থাকি, তারই না যদি বেশি, আর বাড়ির থেকে ওই যে বেশি খারাপ আচরণ যদি আমার সাথে করে, তাও ভাবি বুঝতো, মুখ দেখে বুঝতো আজকে বোধহয় খাবার দেয় নাই না, হ্যাঁ খাবার নিয়ে লোন থেকে 2 মুঠা আমার দিত, জোর করে খাওয়াইতো। এর মধ্যে সিনেমার প্রতি কিন্তু আমার প্রচন্ড নেশা চাইবে বসে, ওই সিনেমার থেকে খালি ওই নেশাই চাইবে বসে, ওই নেশাই। এখন 2-4 টাকা যদি ওদের সাথে ওই যে লেবারের সাথে মিলা কাজ করে যাও, খেত কবে ধান কবে যা পাই, 2-4 টাকা যা জড়ো করি, তা খালি ওই চিন্তা একটাই, কোন ভালো সিনেমা দেখা যায়, এই সমস্ত ছবি কই পাওয়া যায়। তেমন তো ধনবাড়ি আসে মুক্তাগাছার খবর পেলেন যে মুক্তাগাছাটা ভালো ছবি এসেছে, তা আমি এখানে আসলাম, ছবি দেখে অনেক রাত্রি হয়ে গেছে। তা ভাবির আমি বলছি যে ভাবি আজকে কিন্তু তোমার বাচ্চা কাছে আমি দেখতে পারবো না, তুমি কিন্তু সকাল সকালে আমি একটা সিনেমা দেখা যাবো আজকে বিকালে যাবো, দূরেও আমার রাইতে অনেক রাইতে হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সিনেমা দেখে অনেক রাইতে হয়ে গেছে, তাই আমি আইসা হ্যাঁ ভাবি তো আসে রাত 10টা 11টা 9টার দিকে বাড়িতে এসে চিন্তা করলাম, তাহলে বাচ্চা কাচ্চা বাড়ির পিছিয়ে কান্তাছে, ভাবি আসলো কি না, তাহলে আমি একটু দেখি। তা আমি দৌড়ে আড়াই পিছিয়ে গেছি, আড়াই পিছিয়ে গেলে তার বাড়ির উঠান পর্যন্ত আমি গেছি, উঠানের ধার পর্যন্ত গেছি, যাই দেখি যে ভাবি ঘরের মধ্যে হাসতেছে একটা মেয়ে নিয়ে, দরজা খোলা, তা হাসতেছে, কথা বলতেছে, দরজা খোলা, ঘরের মধ্যে একটা বাল্ব চলতেছে, বললে তখন নতুন নতুন গেছে আর কি গ্রামের প্রথম। তো আমি দূর থেকে দেখে গেছি এই মেয়েটা কেরা, এই মেয়েটা হয়তো সেনাবাড়ি কাজ করে, তার কোনো আত্মীয় স্বজন, এরকম হাই ভাই দেখা যাইতেছে, এত সুন্দর দেখতে, আমার মনের মতো পছন্দ হয়েছে জগতে মেয়েটা। তা আমি এইভাবে তাকাই রয়েছি যে এই মেয়েটা খুঁজছে, যে এত সুন্দর মেয়ে যদি আমি পাইতাম জীবনে, এটা ঠিক আমি যে সারাটা জীবন যেরকম ভাবতাম ওইরকম এই মেয়েটা। তো আমি যে দাঁড়াই দেখতেছি উঠানের এক কানি দাঁড়াইয়া, খালি দেখতে আছি। তো ভাবি আর এটা ফলো করে না, ভাবি অনেক সময় পরে বাইরেছে, বাইরে দরজা এসে দেড় লুঙ্গি দেখা গেছে আমার এই পর্যন্ত, এই জন্য রাধার লুঙ্গি নেটা খারাপ হয়েছে। আলো হ্যাঁ ভাবি আমি আইসি, এই কথা কইছি। তো তুমি কখন আইসি? আমি বলি যে আইসি 15 মিনিট আগে দিরা, তুমি আইসো কিনা, আমি টেনশনে দৌড়ে বাইর থেকে আইসি, আইয়া তো দেই যে গরম মেহমান একজন, এই জন্য আমি দাঁড়িয়ে দিছি, কয় ঘরে আসো। তা আমি ঘরে গেলে মেয়েটা বাইরে গিয়ে চলে গেল, চইলা পিছনের দিকে গেলো, পিছনে আরেকটা বাড়ি গেছে, গরিব বাড়ি, এই বাড়ি তুলে খালি কইলো যে বুঝে আমি শুইলাম গা, এই কথা কইলো।
তা আমারে কইলো যা যা তা তুমি আজকে যাও গা, আজকে তো আমি আজকে সকাল সকাল আই বসছি, তাহলে আজকে তোমার কষ্ট কর না, আজকে ঘুমাও গা। আমি কোনো দূর মুক্তা গেছে দেখো কত টেনশন নিয়েছি, তুমি আবার কইটা পোলান কান্তাকাটি করে কিনে টেনশনে দৌড়িয়েছি। তা আমি বাড়িতে শুইছি, শোয়ার পরে আমার মনে হয়েছে ওই দৃশ্যটা, বুঝি শুই গা, এটা কিরকম কথা। আমি তো বাচ্চা সালমান বাড়ি করে আত্মীয় কোনো বাচ্চা কাচ্চা দেখ পারেছে সাথে আইছি, যেহেতু আমি একবার চিনি না আত্মীয় স্বজন। তো এত সুন্দর দেখতে, পাঞ্জাবি পরা, এই পর্যন্ত চুল বফ করা চুল, এই মেয়েটাকে আবার বুঝি শুই গিয়ে এটা কিরকম কথা কইলো, এই ঘরে আর আমার আর ভালো লাগে না, এটা কিরকম কি কথাটা কইলো। আমি রাত্রে উঠে আবার গেছি, যাই দেবো আমি শুয়ে বসছি। তো শুয়ে বসছি, আমি দাঁড়াই দিয়েছি যে শালা আর এত বছর ধরে খুঁজে একটা মেয়ে পেলাম, এইরকম মেয়ে তো আমার দরকার। মানে হ্যাঁ ভাবতে ভাবতে কখন ফজর নামাজ আজান দিছে, আমি সুবারের কাছে এলান দিয়ে দাঁড়িয়ে দিয়েছি। তো ফজর নামাজের সময় সে বাইরেছে, ওয়াশরুমে যাবো, ইটি করে কাজের জন্য প্রস্তুতি নেবো, দরজা খুললেই তো বাতিটা বাইরে চলে গেছে, ঘরের মধ্যে বাতিটা বাইরে চলে গেছে, এই আমার এই পর্যন্ত দেখা যাইতেছে। তো প্রথমে ফলো করছে, এই আচ্ছা লুঙ্গিটা ওটা দেখা যাচ্ছে, আঙুলো হ, আমি তো দাঁড়িয়েছি, তুমি নেই এত বড় দাঁড়িয়েছে, আঙুলো আমি তো যাই নেই, আমি তো যাই নেই, বাড়িতে গেছে হন এসে এই দেখো শুয়ে পড়ছে, আর ডাক দিন এমনি তো দাঁড়াইছে, আমি ডাক দিবা না, আঙুলো না ডাক দিই নেই, ভাবতে ভাবতে জানি কখন ফজর নামাজ আজান দিয়ে হালাইছি। তুই না দাঁড়িয়েছে সারা কি কারণে, আঙুলো ভাবি মেয়েটা কারা, এই যে মেয়েটা দেখলাম কাকে খুব সুন্দর না, আঙুলো মেয়েটা কারা এটা কও, কয় যে আমি কই এটার উত্তর দাও খুব সুন্দর না, আমি কইলাম যে তুমি মহা জ্বালাই করলাম, আমি তোমার জিগাইতেছি কি, আমি তোমার হ্যাঁ কইতেছি, আমি তোমার কইতেছি কি, আমি জিগাইতেছি মেয়েটা কারা, হ্যাঁ কইতেছে খুব সুন্দর না, হ্যাঁ তা আমি কইতেছি তো সুন্দরই তো, এই তো মহা জ্বালা সুন্দর, এই মেয়েটা কারা, এই চেয়ারম্যান বাড়ির কোনো আত্মীয় স্বজন কয় না এটা আমার বোন, তুমি আর কি করা দেখা পাও না, কয় সত্যি আমার বোন। তোমার বোন আমি জীবনে দেখলাম না, ওরে বস্তা হাই ফাই খায়, তুমি তো জানো না ও যখন 5 বছর বয়স তোমার গোষ্ঠীতে জমকা আনোয়ার, তা আনোয়ারে ওরে দেখে নিছিলে টাঙ্গাইল বাসায় থাকে চাকরি করে, আমার মারে বললো যে ওর মেয়ে আপনার মেয়েটা আমার দিন, আচ্ছা ওই বাসায় কাজ করতে হ্যাঁ আমি ওর লেখাপড়া করামো আর বিয়েও দিয়ে দেবো, একবারে চুক্তিতে নিলাম। এখন বড় হয়েছে কোন একটা সুতে দিয়ে কালকে এলে থেকে গেছে যে বিয়ে ঠিক করা তোমরা, আর এত বছরের মধ্যে সে আর আসে নাই, তুমি চিনো না আমি চিনি না রে, আমি এত বছরের মধ্যে এই যে নিয়ে গেছি, একবার বড় হয়ে গেছে, কোন একটা দৌড় দিয়ে গেছে, আমি তো খুশি হয়ে মহাপাগল হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ পাইছি আর বুনজন আর পেয়ে গেছি, পাইছি আমি, তা আমি চলে গেলাম বাড়িতে, খুশি আর আমার সীমা নেই, এত বছর পরে পাইছি, তা আমাদের এই দরিদ্র একটু চাই আমি। তখন খালি ভাবি আমি পরের দিন যেখানে যে ভাবি এক কাজ করা, আমার তার নিয়মিত হান্না করা, তোর বোন যেহেতু আছে এটাও তোমার বোনই মনে করবা, কিন্তু ও জানি পরের বাড়িতে কাজ করতে না যায়, যেহেতু বেলনাও তো অনেক সুন্দর, তো ঠিক করতে গেছে, আর তো বাইরে যাই যাও কাজ আমি করবো, ও বাড়িতে থাকো, তোমার এখানে একটা পরিশ্রম কম করানো লাগবো, এত সকাল সকাল হান্না বানা, দিনে 2-1 আইসো, ওই থাকবো। আমার কাম গেলে একটা অনুরোধ করলাম ভাবি, ও জানি পরের বাড়িতে কাজ করতে না যায়, এটাই আমার অনুরোধ, ও যা করছে দিন করছে, ও এসে আমার ভাগ্য এসে এইটুকুই আমি চলে এসলাম। তো পরের দিন আবার আমি গেছি, পরের দিন গেছি আমার ঘুরে ফিরে খালি নজরের দিকে, খালি এরে দেখবো পরের দিন আবার গেছি, তা আমি গেলে আমার ঘর থেকে দূরে জায়গা, তা আবার ভাবি ইসলামে গেছি হেওয়াইছি, তখন বাইরে জায়গা, পরে আমি আর যাই না, একদিন যাই না, ভাবি পাগল হয়ে গেছে কিরি, যে মানুষটা এত বছর দিন আমার পহরা দিতেছে, এই মানুষটা 2 দিন ধরে আসে নাকি, তা আমার খবর দিয়েছে, আমি কোনো কি জানো তোমার বোন আমার দেখলে দৌড়িয়ে পড়লা, আমার খুব খারাপ লাগে। আমি এমন তো কই না যে বিয়ে করবো, আমি কিচ্ছু বলি না, খালি আমার ও আইসি এতে পছন্দ হয়েছে, এটি আমার মন খুশিতে বেড়ে গেছে। তো পরের দিন আমি গেছি, মনটা আমার খুবই খারাপ, এইরকম করে জায়গা। পরে রাত্রে আমার জীবনের সমস্ত ঘটনাটাই সে তার বোনের কাছে বলছি, আচ্ছা যে ওর সাপোর্ট নিয়ে আমি আজ পর্যন্ত বেঁচে আছি, এতগুলো পড়লাহান নিয়ে এতগুলো বাচ্চা, এই বাড়ি এই ঘর, 7 দিন 24 ঘন্টা কাম বাদে এই বাড়ি আমারই পাহারা দেয় লোকটা, আর সারা জানো এত চুয়ারে দিকে পলাশকে, দুনিয়ার সব মানুষদের ক্ষতি হবো, এর এতে কোনো ক্ষতি হবো না, তুই এখানে এতে কোনোদিন ধরে না, কিন্তু অনেক কষ্ট হয়েছে, যাকে বুঝাই কইছে এ দুনিয়া উল্টাগুলো বিশ্বাস করবো না যে তোর ওর দ্বারা কোনো ক্ষতি হবো আমার পরিবারে, তুই এটা নিশ্চিত থাক। তখন থেকে আর যায় না, এই বছর থেকে 3 মাস এইভাবে যায়, তারা কোনোভাবে আমি বলতে পারি না, মন আমার ক্রমশই খারাপ থাকে, প্রতিদিনই খারাপ থাকে, কিন্তু আমি যার জন্য মরতাছি এটা আর আমি তার বুঝাইতে পারতাছি না, বলতে পারতাছি না, কেমনে বলবো কথাটা, কেমনে শুরু করবো, কেমনে বলবো, বলতে পারি না। তো এই অবস্থার মধ্যে রয়েছি, তো ভাবি প্রতিদিন এই দেখি তোমার মন আরো বেশি খারাপ হইতেছে, বাড়িতে বেশি নির্যাতন করতেছে নেই, আমি বলছি হ ভাবি খাবার দেয় না, এই খাবার দেয় না, খুব কষ্ট দেয়, হ্যান ত্যান।
তো এটার উপরে খালি চাটা কাটাই যায়, কিন্তু আসলে কিন্তু মনটা খারাপ হচ্ছে, সেটাকে বলতে পারতেছে না আমি কীভাবে বলবো এই জিনিসটা। ইয়ার ভিতরে একদিন বিকালে মাইক মারতেছে, আমার গ্রামে একটা অনুষ্ঠান হবো, তখনকার গ্রামে একটা গান হবে। তো প্রথম গান আমি বললাম যে কীরকম একটা কথা, বলে অমুক জায়গায় হবে, হুম তো একটা অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান হবে? কয়েকটা গান হবো, বেহুলা গান, বেহুলা গান, হুম নাচারি, মানে যে বহিল লক্ষণদের যেরকম একটা গান, ওইরকম একটা গান, পালা গান হুম হবে গ্রামে, অমুক জায়গায় হবে। তো আমি ভাবি রেখলাম, ভাবি কোনোদিন তো আমি গ্রাম কোনো অনুষ্ঠানে মাইক মারতেছে, অবশ্যই অনুষ্ঠানে যাবা, তুমি কই যাম মানে হুম। আগেই গেছি হিনু যেন কাজ করি, আগে গেছি যে আজকে সন্ধ্যা পরে আর কাজ করবো না, আজকে অনুষ্ঠান দেখবো। তো যাই হোক, মানুষ মানে সন্ধ্যার আগেই মানুষ গ্রামে 10 গ্রামের মানুষে বেড়ে গেছে গা। কোনোদিন ওই প্রথম দেখতেছি গ্রামে একটা অনুষ্ঠান, তো মানুষে ধরায় না, চতুর্দিকে মানুষ, মহিলারা 40% একটা জমির মধ্যে অনুষ্ঠানটা হবে, চারিদিকে মানুষ, হাজার হাজার মানুষ। তা আমিও সন্ধ্যার সময়, আমার তো টার্গেট একটাই, খালি ওইদিকে। আমি সন্ধ্যার আগে ভাবি আর কোনো খোঁজ কর নেই, ওরা যাবো কি নিয়ে কথা অনুষ্ঠান দেখো দিকে বাড়ির কাছেই। হুম তো কয়ে যাম না, যাওয়া করে নিয়ে পরে অনুষ্ঠানে গেলাম। অনুষ্ঠান দেখতেছি, ওরা দাঁড়াইছে একদিকে, এনা মাও গেছে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন গোষ্ঠী সব লোকই গেছে, হুম কিন্তু আমিও ওই মেয়েদের পিছিয়ে যেয়ে দাঁড়াই গেছি। তো রাত্রি 12টা 1টা এরকম বাজে, হুম এই টাইমে এই মেয়েটা, এই ভাবি যে বোনটার নাম হচ্ছে ডালিয়া, হুম এই ডালিয়া হঠাৎ করে তার বোনের বলতেছে, বুঝে আমি বাড়িতে যাবো, আচ্ছা বাড়িতে যাবো, আমার নিয়ে যাও। এখন এইসব হয়তো ওয়াশরুম টাশরুমে যাবো, এই জন্য কোনো কিছু আর বলে না, কাজের প্যান প্যান করিস না, কানে করে এত সন্ধ্যা অনুষ্ঠান দিতেছে, এটা 12টার সময় যাবো বাসায় না, চোখ করে বই থাক, কয় না আমার জানি না। এনে কেন কেন করতে তুই আমার চাষাতে বোন আসা সাইডে, চাষাতে বোন বলতেছে, এই ওই আমার বাইরে নিয়ে যা। হ্যাঁ আরে নিয়ে যাবো আমি এই রাইতে না, নিয়ে যা, আমার বাইরে তো চিনিস না, বাইরের নীতি আছে, আদর্শ আছে, তুই যা নিশ্চিন্তে যা। কয় না বুঝির সাথে যা, বুঝি ন চলো যাই, বুঝি করে যাচ্ছে আধার হাতে যা, সমস্যা নেই। পরে আমার কয় নিয়ে যাচ্ছে বাড়িতে, এই তো আমার সুযোগ এইটু। হুম কয় যা, আমি বলে আসেন, তাহলে আপনি করে বললাম প্রথম কোনো ভয় নেই, আসেন আপনি আমার সাথে, আমি নিয়ে যাবো, নিরাপদে যাবেন আপনি, কোনো সমস্যা নেই। তা আমি নিয়ে গেছি, নিয়ে গেছি, হ্যাঁ আমি যাই এক সাইডে দাঁড়াই দিয়েছি, হ্যাঁ বাড়িতে গেল, এই 10 মিনিট পরে বেরিয়ে গেছি। কয় চলেন যাই আবার যাবো। তখন আমি মাছ পাতা এসে আরে জড়াই দিচ্ছি, হুম বলছি যে এই যে আনলাম আর নিলাম, একটা কিস করি আবার, তো এমনি জড়াই দিলে একটা কিস করছি, আপনি কিছু মনে করেন না, এই তুরি আর অন্য কিছু না। আমি Okay. ক্ষমা চাইলাম এই জন্য, আমি যে ভুল করে থেকে মাপ চাই, তবে এটা আমি বলতে পারতাছি না যে এই সমস্যা আপনার বোনের কাছে, যে আমার স্বপ্ন গরিব মানুষের বিয়ে করা। তো তখন সে সবসময় আমি যাইতে থেকে আর গানা গানা করতে থেকে, যে আসলে আমার 3 মাস ধরে আমি বলতে পারতেছি না, কিন্তু আমি অনেক 3 মাস আমি শেষ হয়ে গেছি, কেন আপনি আসলেন? আপনি এসে তো আমার জ্বালা আরো বাড়াই দিলেন, যন্ত্রণা এমনি আমি বাড়ির যন্ত্রণায় শেষ হয়ে গেছি, আপনি এসে আমার জ্বালা বাড়াই দিলেন আরো। আর সে কোনো কথাই বলে না, রাস্তায় নিয়ে গেলাম, যে অনুষ্ঠান শেষ হইলে বাড়িতে আসলে, এখন আর আমার, এখন আমি ভুলই করলাম না, আমার প্রতি রাগি হইলো, এইটা খালি আমার সারা রাত মাথা মধ্যে, বাদ বাকি রাত আমার এটা টেনশন মাথায় কাজ করা শুরু করলো। তো সকালে ওটা গরুর জন্য ঘাস কাটা লাগে, আমি গেছি ঘাস কাটতে, ঘাস কাটা দিয়ে পুরো আঙ্গুল ফালাই দিছি, আমি জানি না এই আঙ্গুলের মাথা রয়ে গেছে, এখনো মিলে নেই, 30 বছরে মিল হয় নাই। হুম এই আঙ্গুল কেটে ফালাই দিছি, আর কোনো ইয়ে নাই। হুম মানে আপনার মেয়েটাকে অনেক পছন্দ। আমার কোনো ইয়ে নেই, খালি হাত দান তাই এখন রয়েছি। একবার 3 মাসে আরো চলে গেল এর মধ্যে। হুম এর মধ্যে কেমনে গ্রামে কিছু মহিলা আছে, যে বাড়ি যায় পান খাই, বাড়ি যায় পান খাই, এরকম একটা মহিলা মার কাছে যায়, কেমনে লাগাইছে, যে মিন্টুর বাড়ি এতদিন গেছে, কোনো কথা ছিল না, কিন্তু এখন তো মিন্টু শালি একটা আইছে, এখন আপনার ছেলে কিন্তু হ্যাঁ ইয়ের পিছিয়ে ঘুরতেছে, এরকম একটা কথা যাই হোক বলছে, বললে বলে মার মাথা তো নষ্ট হয়ে গেছে কথা। এতদিনের মধ্যে বোঝা যায় না, ওই দিন যে দরদ বুঝলাম। আমার দুপুরে খাইতে দিছে, খাইতে দিয়ে বলতেছে যে শোনো, জীবনে তো কোনো কথাই শোনো নেই, মাকে জিনিস ছিল না, তো যাই হোক ভালো কথা, সেই ছোটো থেকে এই পর্যন্ত আইছ, সম্পর্ক অনেক খারাপ, তবে আজকে একটা কথা কই, মাথায় রাখবা, এটা মাইনা চলার চেষ্টা করবা, আজকের থেকে উত্তর দিকে যাবা না, আজকের থেকে বন্ধ। আমি বললাম মা উত্তর দিকে কী হয়েছে মা? কয় না উত্তর দিকে যাবা না, এতদিন গেছো, অ্যান্ড মিন্টুর একটা শালি আইছে, আমার কাছে এমন এক লক্ষ কথাটা বলছে, তোমার সাথে বলে তার সাথে সম্পর্ক হয়ে গেছে। কী কয়? আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক হয় নাই তখন পর্যন্ত। তারপরে যাইতে থাকি, কোনো কথাই আমি শুনি না। আমার নির্যাতন আরো বাড়ানো, উত্তর মিক তোমার বাবা আমার উপরে পেশা দেওয়া শুরু করেছে, উত্তর দিকে তুমি যাবা না, এখন এতদিন কাছে মিন্টু পোলাহান বড় হয়ে গেছে, বহু বছর এদের সংসার তুমি দেখছো, কিছুই কই নেই, কারণ মিন্টু আমাকে লোক, সব বাড়ি বাদ দেখানো, ওই বাড়ি গেছো, ওই বাড়ি থাকো, বাচ্চা কাচ্চা দেহ, অসহায় মানুষ, বিধবা মানুষ, এতগুলো বাচ্চা নিয়ে কাম করে খায়, এত রাত পর্যন্ত বাচ্চা বহর দাও, কিছুই আমরা কই নেই, কিন্তু এখন যাইতে পারবা না, কারণ এখন কথা বাইরেই করছে তোমার নিয়ে, তার একটা এনে যাইতে পারবো না। তারপর আমি বললাম আব্বা আমি নির্দোষ, আমি এর সাথে আমাদের কোনো কথাই নেই,
আমি কোনো কথাই মানি না। পরে ওই কইছিল এটা খবর দিয়ে আনছে, আইনা কইছে যে তুমি কি গ্রামে দিয়ে থাকতে চাও, তাহলে আধা হাজার তোমার ভাই আর না যায়, আধা তোমার বহুত হেল্প করছে, আমি কিছুই করি নাই। কিন্তু তোমার বোন এসে এখন না যাওয়া সম্ভব না, হ্যাঁ যুবতী মেয়ে যুবক ছেলে, এটা সম্পর্ক যদি নাও হয়ে থাকে হয়ে যেতে পারে, এটা তোমার না করলাম। আর নইলে কিন্তু বাড়ি ঘর ভাঙ্গা পুরা সেই করে দেবো, তখন কিন্তু যাবা গা। তো দুঃখে আইসা তার বোনের এমন পিটানি দিছে, মানে একদম মানে মেরি হেলে দিন তার, তোর জন্য এই জীবনে কোনো কথা শুনলাম না, তোর জন্য নামগর গ্রাম সাইডে তার নাকবো, মানুষ হুমকি যায়, পুরা দিব ই করে দিব। তা আমি কোন জায়গায় জানি গেছি, অনেক দূরে গেছি, 2 দিন আমি বাড়ি না, কোন আত্মীয় স্বজনের বাড়ি গেছি। 2 দিন পরে আমি আইসা সোজা বিলির দিকে যাইতেছি, বিলির দিকে যাইতেছি। তো মাইমি সিংহের একটা মেয়ে বিয়ে হয়েছে ওইদিকে, আমার স্বাস্থ্য চাষি। তো বাইরে বাড়িতে যাইতেছে, আমার আর সে ডাক দিছে যা ধারের দিকে আসো। কই যাও? আমি বিলে দিয়ে কয় কোনো খবর জানো? যে না। কি খবর? তোমার কারণে আমাকে যে মার দিছে তুমি কল্পনা করতে পারবে না, 10টা খাতা দিছে তার গায়ে জ্বর। আমি যে হন ডালিয়ার? হ্যাঁ ডালিয়া। এত মার মারছে, কেন মারছে? তার বুঝে মারছে। কেন মারলো? তোমার বাড়ি থেকে হুমকি দিছে, পুরা দেবো ই করে দেবো, তুমি গেলে সম্পর্ক বলে তুমি করাই দিছো, এই সেই ফলাতেসকা হে আগে দুঃখে মারছে। তা আমার মনে তো আরো অস্থির হয়ে গেলাম, এটা নির্দোষী মানুষ মার খাইলো আমার কারণে, এটা কিরকম একটা কথা। তা আমি দিনে যাইতে পারি না, এ সমস্যা যেহেতু এইরকম হয়ে গেছে। পরে আমি রাত্রে গেছি ডাক্তার বাড়ি, আমার হিন্দু একটা ডাক্তার ছিল, তার বাড়িতে গেছি। হ্যাঁ রে কইছি যে অমুক বাড়ি অমুকের মেয়ের যে এইরকম অবস্থা, আপনি তাড়াতাড়ি যান, যাই চিকিৎসা করেন, পয়সা পাতি যা লাগে যে আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনি চিকিৎসা করে আসেন, আমার কথা কই না। তাও তো সে আসে, চিকিৎসা পাতি করে কইরা চলে যায়। রাতে 11টার সময় পরে আমি যাই, দরজায় ডাক দিই, লক করি। তো ভাবি কই কি আমি আজহার, এই কথা কইলে আরো কান্দাকাটি শুরু করে। তুমি ভাই জীবন অনেক কিছু করছো, 1000বার জন্মিলে শোধ করে হাম না, তো এখন অনেক কিছু করছো, আর করার লাগবে না, এখন ভাই তুমি আর আইসো না। যত কষ্ট হোক তুমি আইলে যাহানি কষ্ট, তুমি যদি না তোমার যে না করতেছে আমার তো কতটা কষ্ট হইতেছে এটা আমি জানি, তারপরে তোমার না করি, তুমি আর আইসো না। বহুত করছো, এখন অপবাদ আমার জীবন ভরে গেছে, গরিব মানুষ আমার ইজ্জত নিয়ে বেঁচে আছি, এটা তো আর থাকবো না। আজকে আমার যে অপমান করছে, তুমি আর আইসো না, আমি আর যাই না। তা আমি ওই সবার কাছে দাঁড়াই রয়েছি, এই ফজর নামাজের সময় দুই বোন উঠছে, উঠে দেখে দরজা খুঁজছি যে আমি দাঁড়াই রয়েছি। তুমি যাও না? আর না আমি যাইনি, এনে দাঁড়াই রয়েছি। কে সারা রাত কেন দাঁড়াই থাকো? আমি আর কোনো কথাই বলি না। পরে আইলো, কাছে এলো, ভাবি কাছে বললো যে আমি কোনো কথাই না বললে সোজা সরাসরি বাড়িতে এসে বসছি। আবার পরের দিন রাতে 11টার সময় গেছি, যে দাঁড়াই রয়েছি। হ্যাঁ রাত্রে বাইরে উঠছে, এই দেখে আমি সবার কাছে দাঁড়াই রয়েছি, কোনো কথা বললি না, খালি কইলো যে তুমি যাই সওগা, এনে কেন দাঁড়াই রয়েছি। এইভাবে 15 রাত একভাবে প্রতি রাত এনে দাঁড়াই থাকি। 11টার সময় দাঁড়াই, একদম ফজর নামাজের সময়, আজানের সময়। ওরা যখন দেখে আমার এখানে ঘুমের থেকে উঠে যেন দেখে, যে ফজর নামাজের সময় উঠে দেখে যে আমি এনে দাঁড়িয়ে দিছি। ওরা দেখলে আমি চলে যাই, আর কোনো কথাই বলি না। 16 রাতের দিন সে মাঝ রাইতে উঠাইছে ভাবি, আইসা কইতাছে তুমি আরে একটা কথা কই, তুমি করে বিয়া করবা? আমি বললাম হ বিয়ে করবো। আরেকবার বলো, তুমি করে বিয়া করবা? আমি বললাম হ ভাবি করবো। বিয়া যদি করো করবো। আরেকবার বলো আমি শুনি, তুমি করে বিয়ে করো? হ্যাঁ আমি অনেক বিয়ে করবো, যদি পয়সা থেকে আমি যে বিয়ে করি অনেক করবো, আর দুনিয়া নয় বিয়ে জীবনে করবোই না। ঠিক আছে, আমি তোমার বিশ্বাস ছোট থেকে করি, এখনো করলাম। গেছে যাই বোনে ডাক দিছে, বোনে ডাক দিছে ওর সাথে কথা আমি পাড়ে দিলাম, যা হয় হবে, ওর সাথে তুমি। তো তখন সে উঠে আসে, আইসা হ্যাঁ ওই একই কথা বলে আমার, দুঃসময় ফালাই যাবা না তো, ঠিক একটা কথাই বলে। তখনই হ্যাঁ আমার জড়াই ধরে, এই তো দিন থেকে সম্পর্ক শুরু হইলো। এই তো ফাঁস হয়ে গেলো, এলাকা হুদ্দা গ্রাম হুদ্দা আমাকে হাত আমাকে সম্পর্ক। আমি আর অস্বীকার তখন করিনি, আমি আমার কত নির্যাতন বাড়িতে কারণে মনে মারি যায়। একদিন সমাজের লোকের সবটি মিলা, চাচারা ভাই মিলা, চাচাতা ভাইরে মিলা অনেক মাইনে আমার মারে। আমি এক কথাই তোর কয় তার ওষুধ খাওয়াইছে, তোরা যে কি করছে তুই কি নিয়ে কসম কসম করছে দেখি। আমি বলে কোনো কিছু নিয়ে কসম করি না, মুখ দা কইছি বিয়া করবো, 40 হাত মাটির নিচ দিয়ে গেল কইছি বিয়া করবো, আর জীবনে সামনে ত্যায্যপুত্র করবো। আজকে তো কাকা টাঙ্গাইল গেছে, আমার বড় চাচা ভাই। আমরা যাক 1000বার ত্যায্যপুত্র করলো, আমার এক কথার মানুষ। আমি তো এবারে কাম করে খাই, পরের বাড়ি কাম করে খাম। আমি তো বিয়া করবো, এই যে চলে যাবো, আমার জীবনে আর আসবো না। আর আমি ছোটতে কাম করে অভ্যাস হয়েছি, আমি পরিশ্রম করতে পারি। আমি দুনিয়ার সব দরজায় কাম করবো, এই দরজায় কাম করবো না। তো এইভাবে সম্পর্ক 3টা বছর প্রতি রাত্রেই যাই আমি, আর এর নিয়ে সারা গ্রাম হইতে ঘুরে বেড়াই। বৃষ্টি আসলে তো কোনো কথা নেই, আষাঢ় বৃষ্টি তো সারা রাত্রে সারা গ্রাম হইতে দুজনে ঘুরে বেড়াইতাম, নাচতাম, খাইতাম, বাড়াবাড়ি করতাম, ঘুরাঘুরি করতাম। এইভাবে চলতে থাকলো, আনন্দের কোনো শেষ নেই। বাড়িতে নিয়ে এসি, নিয়ে যাই, বাড়ি নিয়ে মানে গভীর রাইতে কোনো কথা নেই। বৃষ্টির নামলে তো আরও কথা নেই, যেন আর কেউ বাইরে নেই, একদম স্বাধীন। যখন বৃষ্টি নামছে সেই দিন মনে হয়েছে যে দুনিয়ার সবচেয়ে আমার চেয়ে সুখের কেউ নেই, কোনো লোক বাইরে নেই, শুধু মজা আর মজা দুইজনে। সময় কোনতে পারে যেত,
টেরো হইতাম না, খালি দেখি যে খালি ফজর নাম যা জান যায় ফুদে মাইকে যাই তো একটা কালাম টালাম করে, তখন হ্যাঁ হ্যাঁ রাইট শেষ আনো হয় কি, তখন দুইজনে ভাগ হয়ে যেতাম। এইভাবে চলতে থাকলো, চলতে 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 খালি আমি একটা কথা কইছিলাম যে তুমি আমার সেই দিন কবা যেদিন দেখবা যে আজকে ফাঁসি দেওয়ার পর্যায়ে গেছে, আজকে কলঙ্কে ভইরা গেছে, আজকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ওই দিন বলবা। আর তার আগে যত নির্যাতন তোমারে করুক আর যত নির্যাতন আমারে করুক আমরা সহ্য করে যাবো, কিন্তু তুমি নারী, আমার সে অপবাদ তোমার, কলঙ্ক তোমার বেশি। তো এইভাবে চলতে থাকলো তাদের ভাবি গেলে ঠিক আছে সব মানলাম, কিন্তু দিনে এসো না রাইতে এসো, রাইতে এ দেখা করে যাওয়ার সাথে, কিন্তু দিনে এসো না। তা দিনে ওরা না দেখলে আমি বাঁচি না। এখন আমি ওরা রাত্রে করলাম তাহলে এই কাজ করি, তুমি তোমার নিয়ে ছবি তুলবো। দিনে তো দেখান লাগে, দিনে আমি কীভাবে দেখবো তোমার, একটা ছবি হলে তো দিনে দেখতে পারি। সম্পর্কটা এই কয়েক মধ্যে এত পর্যায়ে গেছে 3 বছরে প্রতি রাইতে একটা রাতে আমাদের মিস জানে, শুধু দুইজনে বসতাম কথা বলতাম, মনে হচ্ছে 1/2 ঘন্টা ধরে বেশি আজান দিয়ে হালাই দিছি, এত খারাপ লাগতো। এইভাবে চলতে থাকতো। তো হ্যাঁ রাজি হইলো যে কোনো ছবি উঠবা কী ভাই যাবো, আমি ভাবিরে কইলাম, ভাবি তখন ওর বোনেরে কইলাম যে ভাবি ওরা ধনবাড়ি নিয়ে যাবো, আমি কালকে আমি বাস স্ট্যান্ডে থাকবো, আমি যে রিক্সা আমাকে জায়গায় ফিট করে রাখছি, সকাল ও দেখে রিক্সা উঠো বাস স্ট্যান্ড নিয়ে যাবো, আমি ধনবাড়ি নিয়ে যাবো, ধনবাড়িতে ছবি উঠবো। কয় না ছবি ওঠার দরকার নাই, ছবি উঠলে ধরা পড়বো, ছবি সমস্যা হবো তোমার, আমারও সমস্যা হবো, তুমি এক কাজ করো ওই ঘুরে ফিরে আসো। তা আমি ধনবাড়ি থেকে ওরে নিয়ে গেছি, নিয়ে স্টুডিও নিয়ে গেছি, হ্যাঁ স্টুডিও নিয়ে গেছি, হ্যাঁ আমি যাই বাবু ছবি উঠবো, উনি হ্যাঁ বাবু উঠবো না, লজ্জা বিষয়। ক্যামেরাম্যান আমি ওই জড়াই ধরবো, হ্যাঁ ধরা করতে যাবো, আমি একটা বসাই, হ্যাঁ উঠা জায়গা, মানে একটা অবস্থা খারাপ হয়। ক্যামেরাম্যান তো সে অনেকভাবে বুঝাইতেছে যে এটা কোনো ব্যাপারই না, আমরা উঠাই না, সেই করে বুঝাই উঠে যায়। যাই হোক এক পর্যায়ে রাজি করে ছবি টবি উঠে ধনবাড়ি জমিদার বাড়ি ঢুকছি, কিন্তু আমার ফুফাদের জমিদার বাড়ির ম্যানেজার 40 বছর ধরে, এটা আমার তখন আর আমার জানা ছিল না। আমি জমিদার বাড়িতে ভিতরে ঢুকছি, হ্যাঁ নে করতেছি, আমার ফুফা দেখছি, কিন্তু হ্যাঁ যে দীর্ঘদিন ধরে 40 বছর ধরে এটার ম্যানেজার ওই রাজবাড়ির, এটা আমি আর জানতামই না। আমি জানতাম যে নবাবের চাকরি করে এইটুকু। তো ওনে যে ফুবার কাছে ধরা খাইলাম, ফুবাকে আধার এটা কারে নিয়েছি তুমি, আমি বলছি এটা আমি খালাতো নিয়েছি, এ মসজিদ দেখার জন্য নিয়েছি, আমি এখনই চলে যেতেছি। গেলাম চলে গেলাম, আমি আত্মীয় স্বজন তো সব যাই না গেছে, যে এর সাথে আমার সম্পর্কে হ্যাঁ তেন ইয়াতে হ্যাঁ কয় তাহলে তো হ্যাঁ দেখাইলেন আমার একটু ইয়াতে হয়, হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়িতে যারা হ্যাঁ ওরা যেমনি দেখা আমার একটু, খালাতো বোনের জামাইরা হ্যাঁ, নিজের বোনের জামাই আছে, বড় বোনের জামাই আছে, হ্যাঁ আসে, আমি ঠিক আছে সবারই দেখাবো। ওই যাই ওই রাত্রে থাকো, আজকে রাতে আমার ঘরে থাকো, রাত 12টার সময় এনে দেখাবো, এই না সবারই রাত্রে সব ধানি শেষ। তো এই অবস্থার ভিতরে আছি আমি, আমার গোষ্ঠীর মানুষ কয় গোষ্ঠীর কলঙ্ক, তুই ফকিরনি বারেননি নিয়ে থাকছাস, জীবন বাড়া আঙ্গর সাথে জীবনে মিশলি না, এখন ফকিরনি জীবন সাথী বানাবি, তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি ভবিষ্যৎ বুঝি না, আমার জীবন ছোট থেকে অন্ধকার। তুই কী করে বাঁচবি? আমি বললাম দুনিয়ায় যার কিছু না চাই যেমন বাঁচে এমনি আমি বাঁচবো, আমি দেখাই দেবো যে একটা মানুষ কেমনে করে বাঁচে সয় সম্পত্তি ছাড়া। এই যে সয় সম্পত্তি করি ইন্ডিয়ানটাকে তো খারাপ লাগো না, কিচ্ছু না, এটা আমি করিনি, ইন্ডিয়ানকে আমার কোনো দায় মানে নাই, আমি আমার পরিচিত আমি বাঁচবো, আমি কার পরিচিত না। যাই হোক এক পর্যায়ে সে আমারে বলল যে এখন একটা ব্যবস্থা করো, এখন আর কলঙ্কে ভরে গেছে গা। হ্যাঁ ভাবি আমার বললো যে আধারে হ্যাঁ নারী করা যায় না, তুমি এটা ব্যবস্থা করো। আমি বলি তো কী করবো? ভাই বিয়েটা পরে এটা খাবো তো। ঠিক আছে ভাবি আজকে রাতে যাবো, কোনে যাবো, তুমি রেডি হয়ে থাকো, আমি রাত 10টার সময়। তো বিয়ে হ্যাঁ ভাবির কথা যে এতই হইতেছে, তার জন্য কোনো ব্যবস্থা করতেছে না, পয়সা পাতিও ব্যবস্থা করা হইতেছে না, তাহলে ও অত অন্ধকার। তাহলে এখন আমার তো বিয়েটা পরে যে ও রাজি কিনা, এটা হয়তো আমার পরীক্ষা করার জন্য হয়তো বলছে, আমি রাজি হয়েছি। আমি ঠিক আছে আজকে রাতে নিয়ে যাবো। তা রাত 10টার দিকে আমি রেডি করে বাড়িতে গেছি, ওরে নিয়ে আমি কিছু আমি অমুক মরে যে দাঁড়াই দিলাম, তোরা আসতে থাকো। আমার বাড়ির থেকে 1 মাইল উত্তরে আমি চলে গেলাম, 1 মাইলও না, ভালো মালো না, আমিও চিনি হ্যাঁ আমার চিনি, কম নামি দামি মানুষ, হ্যাঁ বাড়িতে গেলাম। ওর বড় বোন গেছে, ও গেছে আর আমি গেছি। তো গেছে এই বাড়িতে যাই যে হ্যাঁ শুয়ে পড়ছি। তো আমি ডাক দিছি, হুজুর মাল্লা সাহেব ঘুমাইছেন? একারা আমি ফকির বাড়িতে গেছি, ফকির বাড়ির নাম হলে সঙ্গে ওঠে, যেহেতু সবাই নামি দামি, কারা তুমি আমি জমা করে ফেলা কি রেছে, উঠান তাড়াতাড়ি একটা কথা আছে। তো উঠছে, বসতে দিচ্ছে। তো এরা কারা? তখন ঘটনা খুলে গেলাম যে এরা যাই মনে চাইছে আপনি বিয়ে পড়াই দেন, আমি আপনার অনুরোধ করি, আর দুনিয়া কোনো লোক জানবো না, শুধু বিয়েটা আপনি পড়াই দেন, এটা প্রকাশ হবো অনেকদিন পরে। তাছাড়া তুমি কী বলো ভাইবে চিন্তা করতে হয় কাল মেয়ে, তা আমি জমা করবি, হ্যাঁ তুমি কী কও, তুমি আরো ভাবো, তুমি কী কও, তুমি এটা না এটা পাম না। আমি তার অনুরোধ করি, হ্যাঁ না চাল না, ঠিক আছে তাহলেই করো, তুমি ওজু টুজু করে রেডিও, আমি আসতেছি। এই ঘরে আমি খেল যা 10 নিবে শুয়ে ফেললো, শুয়ে পরে আর বাইরে না, কই আমি আল্লাহ বিয়েই করবে না, না আল্লাহ রাস্তা আছে, আমি সাহস পাই না।
কই আমি সাহস মানে পাই আপনাদের না। পরিবার এত প্রভাবশালী ছিল যে সাহসী পাচ্ছেন না সাহস পাই না কারণ ঘরে দরজা দিয়ে উনি বাতি অফ করে দিয়ে হ্যাঁ ওয়াইফে কইতেছে যে বাবা আপনি জান গা আপনি আরো চিন্তা ভাবনা করেন গা আর হ্যাঁ মাল্লা সাহেব কইতেছে না বাবা আমি সাহস পাই না তোমার গোষ্ঠী মারে মাইরে হালাই দিব আমার একদিন প্রকাশ পাবি না আমি এটা পাব না তুমি অন্যস্ত ব্যবস্থা করো আমি পাবো না এক কথা এসে আমি অনেক টাকা টেকির পরে তার ফেরত আসলাম হইল না বিয়ে চলে আসলাম তখন ভাবিরে কই তাহলে কি করবো এখন আমার কি করার আছে কোন জায়গায় যাবো কই যে তাহলে কয়েকদিন সময় নেই কয়েকদিন ভাইবে দেখে কোন জায়গায় যাওয়া যায় এনারা প্লেন করেন তো না প্রোগ্রাম করেন না বলতে কি করে আবার বিয়েটা হয় আমি কি করি আমি কোনো স্কুল পাই না আমি যে কিছু পয়সা পাতির ব্যবস্থা করবো বড় সংসার চালাবো পয়সা পাতি কোনো জায়গায় তো আমার যাইতে দেয় না জীবন আমার মা টাকা দিয়েছে 30 টাকা এই 30 টাকা দিয়ে বাজার করে নিয়ে এবার বরঞ্চ 35 টাকা সদাই দিয়েছে 30 টাকা করে হয়তো একটা সেভ না হয় না এমন পাইটু ভাই হিসাব নিছি এটা ওষুধ নিয়ে হয় এটা দিয়ে এটা দিয়ে হয় এটা নিয়ে আমার কোনো জায়গায় কোনো সুযোগ নেই শুধু ওই যে রাত্রে ওই কামলাদের সাথে কাজ করি পরে চুক্তিতে ওর থেকে যা পাই তাই দিয়ে আমার খরচা চালাই এইভাবে চলতেছি যাই এক পর্যায়ে যাই আমি অনেক তার কিছুদিন পরে 3 মাইল উত্তরে নিয়ে গেলাম আরে আমি গেলাম ভাবি গেল হয়ে গেল যে কাজের যে আমার চিনে না এমন একটা জায়গায় যা কাবিন করলাম কাবিন করে বিয়ে করলাম বিয়ে করে ওর আরেকটা বোন আছে ওদিকে বিয়ে দিছে সেখানে আমরা আশ্রয় নিলাম রাত্রের ভিতরেই খবর এসে পড়ছে বাড়িতে জমাকে বিয়ে করছে হায় হায় পরের দিন গ্রামে আমাদের হই রইছে হায় হায় শেষ পর্যন্ত বিয়েই করলো ছাড়লই না বিয়েই করলো জীবনটা কি করলো কান্দাকাটি অনেক গ্রামের মানুষ কান্দাকাটি শুরু করে হায় জীবনটা কি নষ্ট করে দিল এই স্যার আপনার বাবার সাথেও কথা বলেন নাই বিয়ে করতে না বাবার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন না বাবার কারো কাছ থেকে না কারো কাছ থেকে না কোনো কথাই নেই কারোর সঙ্গে আমার সাথে কোনো সম্পর্কই নেই আমি বাইরের মানুষ হয়ে কাজের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই একটা পয়সা দেয় নাই দেয় না জীবনে তার হাতে আর সম্পর্ক কি শুধু কাজ করি ভাত খাই আর সময় কাটাই ভাবির আর গরিব মানুষের সাথে চলবি এইভাবে যাই হোক বিয়ে হইলো তাই ওই দিন থেকে আমার তো আসমান ভেঙ্গা পড়লো উপরে আমার আর মন আজকে থেকে তো যাই হোক এতদিন তো বাড়িতেই ছিলাম আজকে থেকে তো ঘরও ছাড়া হইলাম দুইজন মানুষ কি করে চলবো তো সেই বাড়িতে রইলাম আমি খালি কইলাম যে রাত 3টার সময় উঠে গেলাম আমি বাড়িতে যাই কিছু কাপড় চাপড় নিয়ে আবার তো বাইরে তা আমি বাড়িতে আইসি আমার ঘরে আইসি আমার ঘরে ছিল আলাদা কর সেই ঘরে আইসি কাপড় চাপড় নিয়ে আমি ঘরের মধ্যে রেডি হইতেছি এর মধ্যে সাইকেল নিয়ে এক লোক আইসা ধর আমার গেটের মধ্যে টোকাইতেছে তারপর জিজ্ঞেস কে যে আমি অমক আপনার পোলা যে আমাকে এখানে বিয়ে করছে আপনি শুনছে খবর জানেন খবর আই বলছি আমি কিন্তু বাড়ি তা আমি এটা শুনতাছি আপনার ছেলে তো বাবানটিকে বিয়ে করে বসছি হ্যাঁ হ্যাঁ কি কও কেমনে জমক তাকে বিয়ে করছে তো আমি ওই মুহূর্তে মনে করেন ঘর থেকে বাইরে যাই আমি কিন্তু বাড়ির মধ্যে এই আমি তো খবর আই করছি আমি চলে গেলাম এখন কি করেছিল ওই বাড়িতে আমি 42 দিন রইলাম সেই বাড়িতে এখন 42 দিন পরে আমার এই ভাবি যে বাড়িতে আমি সবসময় থাকতাম সেই ভাবি গেছে যাই কইতেছে যে বিদেশ থেকে একটা এনজিও করছে কারিতাস নামে একটা সমিতি করছে এই জায়গায় আর হেরা একটা ফ্যাক্টরি করছে এই জায়গায় বিধবা মহিলাদের চাকরি দিবে রেশম সুতার শাড়ি বানাবে পোকার সুতা যারা পোকায় যায় সুতারা দেয় তা ওনে একটা সুযোগ আছে আমার একজন অফার দিছে তাহলে আমি তো এত বছর কাজ করলাম তুমি তো বিয়ে সাথে করে হেলো এক কাম করো তোমার এই চাবি দিয়ে গেলাম আমার বাড়ি আমি তাহলে ওই ফ্যাক্টরিতে যাবো গেলে আমার চাকরি হবো তাহলে তুমি আমার বাড়িটা কালকে উঠবা তা আমি তো 40 দিন পরে প্রথম গ্রামে আইলাম রাত্রে আইলাম আর পরে তো গ্রাম হইতে রাও উঠে গেছে হাই হাই আমাকে নিয়ে এসি তা আইসে পরের দিন সকালে তো মানুষ আমার বাড়ি দাঁড়াইতেছে না আমি খালি আমার ওয়াইফে বললাম যে তুমি সবসময় আমার পিছিয়ে দাঁড়াই থাকবা মারে কাটে যত কিছু যা করে আমাকে কিন্তু তুমি কথা বলবা না আমার পিছিয়ে থাকবা যাই হোক আর তোমার কোনো টেনশন নেই যা করে আমার করবো তো এই গ্রামের মানুষ এসে খালি আমার 3টা বাড়ি বাদে আর সমস্ত গ্রামের মানুষ আয় তুই কি করলি তুই আর ওরে বকাবাদ্য করতেছে তুই আর জীবনটা নষ্ট করলি এনে কি করে খাবো আর এমনি তো এক খাবারে যার মতো কইতাছে তুই কাজ করবি কেউ কইতে তুই কাজ করে খাওয়াবি বিয়ে বয়সের জন্য মেসে বলা আমার কাছে এখন কি করে খাবো অত বাইতে এখন জায়গায় জানেন তা কাম করতে ভাত খাইতো এখন কি করবো দেশে কোনো মানুষের কামলা নিব রে এই দুই গ্রামের মানুষের কামলা নিয়ে এদের গোষ্ঠীর মানুষে তাহলে ওরা কামলা নিব কারা ওকে এখন বাঁচো যার মতো করে কইতাছে একজনে আমি খালি আমার বাড়ি মেয়ে তাকাই দিয়েছি যে নাটি টাটি নিয়ে আয় কিনে এই চিন্তায় আর আমার হ্যাঁ কারা কি করলো না করলে যায় হ্যাঁ না আচ্ছা রাত্রে হইলে আমি রাত্রে যখন হয় তখন বৈশা থেকে দুজনে ঘরের বাইরে যে রাত্রি নিয়ে ধরে আক্রমণ করে এইভাবে 4-5 দিন চলার পরে আমি খবর পেলাম যে আমার মৌখিকভাবে ত্যাজ্যপুত্র করে দিছে গেছে কোর্টে ত্যাজ্যপুত্র করে দেওয়ার জন্য হারা বলছে তার সম্পত্তি দিয়ে ত্যাজ্যপুত্র করে দেন না নাহলে ত্যাজ্যপুত্র হবে না হ্যাঁ সম্পত্তি ঠকানোর জন্য ত্যাজ্যপুত্র করবো সম্পত্তি দিব মানে সম্পত্তি দিব না ত্যাজ্যপুত্র করবো না মুখে দরকার নাই তখন থেকে আবার ফেরত আসে তা আমি এক লোক না খবর নিলাম যে আমার কি করবো হ্যাঁ তুমি একটা খবর না আমার কি ব্যবস্থাটা নিতে আছে তারপরে জিজ্ঞেস আপা গেছে কোনো ব্যবস্থা নেই মা বলছে কোনো ব্যবস্থা নেই ফকির মেয়ের জন্য জানে শেষ পর্যন্ত বাড়িতে বাইরেই গেছে
আর যে বাইরে গেছে তার নিয়ে কোনো ভাবনা নেই। 10-20 জন 50 জন মানুষ খাওয়াই দেবো, বিয়ে করলে তো খাইতাম, মরলেও খাইতাম, ওইটা খাওয়াই দেবো, ক্লিয়ার, ঝামেলা শেষ। ও কী করে খাবো সেটা ওর ব্যাপার, আমার পরিচয় যায় না, ওর জীবনে দেয় না। তো এইভাবে চলতে থাকলো। আর তা আমি বেঁচে গেলাম, আমি বললাম আলহামদুলিল্লাহ। তাই তো একদিকে বেঁচে গেলাম যে আমারে মারবো না, আক্রমণ করবো না। যাই হোক, এখন কী করে বাঁচি, দুইজনে পরামর্শ করি, না খাইয়ে থাকি, খাবার নাই, কী করি। এখন ও আমার প্রস্তাব দিতেছে যে কাজ করি, ওই আমি পরে কাজ করি। আমি বলছি না, এই গোষ্ঠীর বউ দেহ প্রত্যেকে, তুমি যেমনি হোক বিয়ে করছি, এই গোষ্ঠীর বউ তো কাম করার নাকি, চুরি করার নাকি, ডাহাতি করার নাকি আমি করবো, তুমি পরের বাড়ি কাজ করো, এটা কোনো ক্রমে আমি সহ্য করতে পারবো না। তাহলে বাঁচবো কীভাবে, তাহলে খাবা কি? আমি বললাম তাও আমি জানি না, নিরুদ্দেশ। তো এর মধ্যে রাস্তায় যাই বৈশা থাকি, তো এর মধ্যে গরিব আর একটা মেয়ে একটা আমার পরামর্শ দিচ্ছে, হ্যাঁ রে আমার বাড়ি এলে রে, যা কাজ কর, ও তো বাইরে তোর কাম করে যেতে দিব না, তুই বলবি যে খেতা সেলাই করবো, এতে রাজি কিনা। তা আমি রাইতে এলে কইছে যে না খাই কয়দিন থাকবো, খেতা সেলাই করি আমি, আমাকে খেতা এনে দেবো, আমি খালি সেলাই করে দেবো, আমি তো বাড়িতে বই করবো, আমি তো পরে বাড়ি যাবো না। আমি এক পর্যায়ে রাজি এলাম, ঠিক আছে খেতা সেলাই করা যায়, এটা করতে চাই, একজন আইনা দিব, বাড়িতে বই তো করবা। তা আমিও তার সাথে সাথে খেতা সেলাই করা শুরু করলাম। এখন গ্রামের মানুষ আইহার দিনে দেখে যে খেতা সেলাই করি, এইভাবে একটানা 9 মাস খেতা সেলাই করলাম, স্বামী স্ত্রী দুজনে। খেতা সেলাই করি, একটা খেতায় 30 টাকা দেয়। 30 টাকা দিয়ে কী হয়, চলতে পারি না, 3 দিনে খাইতে পারি না, 10 টাকা দেওয়া যায় না একদিন। এর মধ্যে মাছ মাংসের তো দূরস্থান, চাউলের যে খুদটা ওইটা কিনি, যে খুদের দাম কম, চাউল কিনি না, যে চাউলের দাম যায়, ওই চাউলের দাম যায়, এই খুদ কিনে যায় বেশি, ডবল কিনে যায় খুদ। আমি কিছু খুদ কিনেছি, এইভাবে চলতে থাকলাম 9 মাস। 9 মাস চলার পরে 1 টাকা আয় নাই, এর মধ্যে 1 টাকার সদায় তার আমি দিতে পারিনি, একটা গয়না না কাটি না, একটা কাপড় চোপড় না। তার বোন আছে একটা ঢাকায় থাকে, হ্যাঁ পুরান কাপড় চোপড় দেয়, হেলে হে ব্যবহার করে, এইভাবে চলতে থাকলো। তো একদিন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, তো আমার যে বৎসরিক আগে কাজ করতো ওইরকম একটা লোক, 3টা লোক যাইতেছে কাজ করার জন্য, করুটি আসতেছে। তা আমার দিকে দাঁড়াইছি, দাদা হাত বিয়ে বলে করছো, কেমনে চলবা? আমি বললাম তোমরা কই যাও? কই যে আমি যে করুটি যাম কাজ করতে। বললাম তাহলে আমার নিয়ে যাবা? যাবা তুমি? আমি দৌড়ে বাড়তে গেছি, যে কইছি যে করুটি কামে যাবো। কি কও তুমি, কাম করা হবা? আমি বললাম যাম করবো। আমি যে বৎসরিক কাজ করতো ওরা কাজে যাইতেছে, তাহলে ওর সাথে করুটি কাজে যাই, 3টা লোক যাইতেছি, ঠিক আছে তাহলে যাও। তা আমি আসলাম ওদের সাথে করে উঠে এক গৃহস্থ বাস স্ট্যান্ডে দাঁড়াইলাম। আমি তো লজ্জায় বাঁচি না, ওরা সব কামটা মিট করলো, আমি দূরে বসে দিছি। আমার নিয়ে 4 জন হইলো, ওরা 3 জন, আমার নিয়ে 4 জন, আরেকজন বসে দিছি। যাকে নিয়ে গেলো সেইবারে আলু তোলার কাজ, জীবনের প্রথম বাইরে গেলাম। তো করে উঠে এলাম, আলু তোলার কাজ, সারাদিন আলু তুলি। আমি এই বোঝা আর টানতে পারি না, আলু তোলার পরে যে বোঝাটা নেওয়ার লাগে, মাথায় উঠে দিলে পারি না লাগে। আমি গৃহস্থরে কইলাম যে আমি সবই পারবো, কিন্তু বোঝাটা আমি নিতে পারবো না। ঠিক আছে তাহলে আপনার বইরে দেন। তো সারা রাত্রি আমি বৈশা থাকি আর বিড়ি খাই গেলি। তো গৃহস্থের বউ জানালা দিয়ে দেখছে যে সারা রাত যে কবে জল্লা খুলছে, দেখে যে আমি বিড়ি খাইতেছি। বাইরে ঘর টানতে থাকতে দিছে, বেড়া নেই, 3 সাইডে বেড়া আছে, 1 সাইডে বেড়া নেই। এই ঘর থেকে দেখা যায় বিড়ি খাইতেছি, যতবারই গেছে বিড়ি খাইতেছে। পরের দিন ডাক দিছে কামলা করে, সকালে যখন খাইছে তখন কইছে রাইতে সারা রাত কেরা বিড়ি খাই এইভাবে, তার বৈশা থাকে সারাটা রাত একটু সয় নাই, এরকম কেরা। তা বলছে যে ওই হ্যাঁ হ্যাঁ কি কোনো খুন টুন করছে নাকি? সারা রাতে বিড়ি খায়, কয় হ্যাঁ তো খুন করে না, হ্যাঁ তো জানেন না, জীবনে একটা কাহিনী আছে, অনেক বড় কাহিনী, ধনী বসে বলে হ্যাঁ এমনি এমনি করে এই সমাজে কী করেন না। হ্যাঁ একবার বাড়ি কত বছর কাজ করছে, আমরা সবাই 3 জনে 3 জনের বছর কাজ করছি তার বাড়ি। তো ওই বেটির আমার প্রতি অনেক মায়া হয়। দুপুরে খাইতে দিচ্ছে, সকালে খাইতে দিচ্ছে, খাইতে পারি না। দুপুরে খাইতে দিচ্ছে কী রান্না, আলু দিয়ে কী না মুখে দেওয়া যায় না। তো এরকম খাবার তখন খাইনি। তখন আপনি একটু পরে যান, আপনারা যান একটু পরে আসুক। পরে আমার জিগাইল এসে, পরে আমি বললাম যে হয় এরকম করছি, এইরকম কাম কেন করলেন বা যান, আপনি বাঁচতে পারবেন? বাঁচতে না পারি, 60 বছরের জীবন। আমি শুনছি অনেক গরিবের কাছে যে 60 বছরের উপরে মানুষ বাঁচে না, 60 বছর 70 বছর। তো 60-70 বছর কষ্ট করে বাঁচবো, তো কী হয়েছে? যত কষ্ট জীবনে নেবে হোক, আমি হার মানি না, লোক না হার মানব না, আমি আর ফালাইতে যাবো না, আমি আর নিয়ে বাঁচবো। যাই হোক হ্যাঁ এই বেটিরা আমার প্রতি অনেক দয়া হয়, হ্যাঁ একটা করে ডিম ভাইজা আমার খাবার দেয়। আর ওদেরকে বলে যে আমরা ওর একটু ভালো খাবার দিলে আপনাদের কিছু মনে করুন না। তো এইভাবে হ্যাঁ আমি 7 দিন কাজ করি, প্রথম হেন থেকে আসি, 7 দিন কাজ করে আসি, কিছু পয়সা নিয়ে আসি, অসুস্থ হয়ে পড়ি, বাড়িতে কয়েকদিন থাকি। এখন কি করি, এইভাবে আরো কিছুদিন চলতে থাকে। মানে আপনার বাড়ি থেকে কোনো সাপোর্টই দিত না? না, কোনো সাপোর্ট নেই, এর মধ্যে আর কোনো আলাপ নেই। আমার একবার ক্লোজ করে দিচ্ছে, আর সম্পর্ক নেই। বাড়িতে যতদিন যে আত্মীয় স্বজন গেলে তার মা এক কথাই বলে যে উত্তর দিকে যে যাবা সে আমার বাড়িতে আইসো না। যাই হোক এইভাবে জীবন চললো, কোনো আয় উন্নতি নেই, চলতেই পারি না, কিছুই কিনে দিতে পারি না।
ওই জায়গাটা টেয়া নিয়ে যাই পর কাজ করে নিয়ে ওই কটা টেয়া যায় কদিন যায় আর কি, ওই কদিন কষ্ট করে খেয়ে আবার বাইরে, এইভাবে চলতে 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 আরেকদিন দোকানের মোড়ে বসে রয়েছি, দিয়ে একটা লোক ঢাকা আসতেছে। আমি কই জানাম না, হ্যাঁ লোকটা আমার কাজ করছে, বর্ষরিক কাজ করছে। কই আমি ঢাকা যাই, রিক্সা চালাই ঢাকা। ঢাকা রিক্সা চালাই, কি বাকি চালাই? কই চালাই, আমার জায়গায় থাকি, কিরকম ইনকাম হয়, এমনি এমনি ইনকাম হয়, এখন আমার নিয়ে যাবেন। আমি তখন তার অনুরোধ করি যে আজকে আপনি যাওয়া বন্ধ করেন, আপনি আজকে বাড়িতে যান, আজকে আমার কালকে নিয়ে যাবেন, আমি কালকে যাবো আপনার সাথে। তা বাড়িতে যাওয়া ওয়াইফের সাথে কথা বলি, হ্যাঁ কইতে বাস এইটা চালাইতে পারবা তুমি? আমি বললাম না, জানি লাগবে, এটা কাজ করন তো না, এটা কিছু কইটা খান তো না, দেশের মানুষ থেকে কম। আমি তো রাত্রে রাতে অনেক গৃহস্থর কাছে, আমার শ্বশুরের কাছে, যে আমার আগে ভালোবাসতো তাদের কাছে আমি অনুরোধ করছি অনেক, যে আমার লেবারি নেওয়ার জন্য। অনেক কাজ তো অনেক কাজ লাগতে করায়, তারা আল্লাহ রাস্তা মাসেছে না, তোমার তো কাজ করা সম্ভব না, তোমার পরিবার কি মনে করবো, আর আমার গোষ্ঠী মানে তুমি আমার কাম করবো, এটা সহ্য করার মতো না, আমরা নিতে পারবো না, আল্লাহ রাস্তা মাসে এলাকাতে কাজ করার কোনো সুযোগই পাই না। পরে প্রথম তারপরের দিন ওই লোকটা ফেরত যায়, যাই পরে আমারে নিয়ে আসে। পরের দিন সেই লোকটার সাথে আমি ঢাকা আসি, রামপুরা প্রথম। রামপুরা আইসা একটা রিক্সা নেয়, রাত্রে এসে বলছি, হ্যাঁ রিক্সায় ওঠে আর আমার বলে যে চালাও। তাই আমি চালাইতে থাকি আমার সামনে শাপলা চত্বর পরে, দুই চক্কর পরে। তা কই যে জায়গা জায়গায় চিনাই আমার রাত্রে, আমি চালাইতেছি, দেখাইতেছি আমার জায়গা পরিস্থিতি। ঘুরে ঘুরে রাত 12টা 1টার দিকে আমি গেড়ে যাচ্ছিলাম। পরের দিন আমার বললো যে তুমি এক কাজ করবা, শুধু রামপুরা টিভি সেন্টার আবা আর মৌসাক যাবা, 3 টাকা ভাড়া তখন, আর কোনো জায়গায় যাওয়ার তোমার দরকার নেই। মানে রিক্সাও চালানো? হ্যাঁ, এই তো রিক্সা চালানো শুরু করলাম। তো রামপুরার থেকে আমি যাই মৌসাক, আর কোনো দিকেই না, মৌসাক দিয়ে দাঁড়াই থেকে মৌসাক থেকে আবার 3 টাকা নিয়ে আসি রামপুরা। হয় ও লন্ডনটা হে নয় পূর্ব রামপুরা যায়, আর কোনো দিকে না, সাহস পাই না, ভয় কোন দিকে কমে যাবো, আর কোনো খাইবি নেই না। এইবার করে 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 7 দিন করে থাকে, কিছু কিছু পয়সা নিয়ে যায়, আর চলতে পারি না, খাইতে পারি না। এনে মেসে আর রান্ধে ভাতের গন্ধে এলার খাইতে পারি না, মুড়ি খেয়ে থাকতে থাকতে পেট সবসময় খারাপ থাকতো, সবসময় পেট নষ্ট হয়ে থাকতো, পেট নামতো সবসময়। তো মুড়ি খাইতাম, থাকতাম, এইভাবে জীবন চলতে 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 একদিন বড় চাষির সাথে বাড়িতে, আমার সাথে বড় চাষি একদিন রাত্রে আমার দেখা করতে গেছে আমার কাছে। রাত্রে দেখা করবার যে কইতেছে যে গরিবের হাত ধরছে বাবা, ছাইরো না, আমি আসছি তোমার পাশে। আমি বললাম জীবনও ছাড়বো না, কয় আমি তোমার সাপোর্ট করবো। তখন আমি মধুপুর আসছি একটা বাজারে এসে, বাজার থেকে জামালপুর রোডে আমি কেন যেন হাঁটতে আসছি, ওখানে একটা পেট্রোল পাম্প আছে। তো পেট্রোল পাম্পে একটা লোকের সাথে আমার পরিচয় হইলো, আগে আমি চিনতাম, ওই লোকটার সাথে দেখা। হ্যাঁ লোকটা জানে যে আমি গরিবের মেয়ে বিয়ে করছি। হ্যাঁ লোকটা আমার প্রশ্ন করে, এই তুমি বলে বিয়ে করছো আমাকে, হেঁটেই বলে বিয়ে করছো? আমি হা করছি, এখন কী করে বাঁচবো? আমি তার জিগাইলাম যে তোমার এই পেট্রোল পাম্প আর চাকরি নিয়ে দেন যাবো? কয় যায় রে পাগল, তোমার যে বড় চাষি আছে, তোমার বড় চাষির ভাইয়েরই তো পাম্প আছে, তুমি হেনে চেষ্টা করলে পারো। এই তো সেদিন আমার মনে হইলো যে হ্যাঁ হ্যাঁ, এইটা তো আমার জীবন, এতদিনে তো এত বছরে তো আমার এটা মনে নেই যে আমার বড় চাষির মামাতো ভাইয়ের পাম্প আছে। চাষিরে বললাম, চাষি আপনার তো ভাইয়ের যে পাম্প আছে, মামাতো ভাইয়ের, ওই পাম্প আমার একটা চাকরি নিয়ে দেন। এতদিন মনে করিস না, কে এত বছর মনে করিস না, এক্ষুনি আমি যাইতেছি। সাথে সাথে বুবু আমার বড় চাষি বোরকা পরে, ওইটা রাত্রে আসলে বাদে সে মালিকরে বলে, কয় যে না, হ্যাঁ না করে বসে, ওই দাদা তো আপনাদের গোষ্ঠী ফকিরের মেয়ে বিয়ে করছে, গরিবের মেয়ে বিয়ে করছে, এই জন্য কাজ দিবেন? হ্যাঁ, এটা বুঝে আপনি কি কন, ও তো খারাপ, হয়তো খারাপ না, কি আর খারাপ, কোন লোভ লালস হয়ে গেছে, এটা গরিব হ্যাঁ মানুষ না, বিয়ে করছে, কোন স্বার্থ দেখছে, বরং তো বাপের সব কিছু ত্যাগ করছে। তো ওই তো প্রকৃত মানুষ, তোর চাকরি জানার কথা, তুই চাকরি দিবি, আমি বলছি তুই চাকরি দিবি, তাহলে হাবারা করে নিয়ে আমি মনে আছে বলে গেছে, কয়ে না বুঝি ঠিক আছে, আপনি কইছেন আমি চাকরি দেবো। ওর গোষ্ঠীর থেকে তো আর কিছু করবো না, কয় না কিছুই করবো না, কতদিন চালাইতেছে এরা, কত কষ্ট করতেছে, এটা চাকরি দিই। তো পরে তো কয় ঠিক আছে কালকে পাঠাই দেন। এই তো আমার চাকরি হইলো, এই তো জীবন যুদ্ধ শুরু হইলো, আবার নতুন করে এই তো চাকরি হইলো। এখন খাবার নাই ঘরে, কত কষ্ট কইরা এই চাকরি করা শুরু করলাম, সকাল 8টার থেকে রাত 10টা পর্যন্ত, একটা না কাজ। 1000 টাকা প্রথম মাসে বেতন পাইলাম, 1000 টাকা প্রথম বেতন পাইয়া এই তো 200 টাকা ওর থেকে সঞ্চয় করলাম, এই তো জীবনে শুরু করলাম। ফিরে বললাম দেখো এই 800 টাকা জীবনের প্রথম, 1000 টাকা জীবনের প্রথম তখন আমার হাতে। ঢাকাতে তখন আপনি? না, তাহলে এটা কোথায়? দেশের কোথায়? মধুপুরে। ওখানে বসে পেট্রোল পাম্পে কাজ করতেন? হ্যাঁ, বাড়ির থেকে বড় চাষি নিয়ে দিল, এটা বড় চাষি নিয়ে দিল 1 মাসে। এটা কিন্তু রিক্সা চালানোর পরে, কত কাজ করার পরে, 9 মাস খেতা শিলানির পরে, কত কিছুর পরে এই আমাদের বিবাহিত জীবন আমার কাছে 4-5 বছর, এতদিনে 10 পয়সা সঞ্চয় করতে পারি না, 1 টাকা দিতে পারি না, একটা জামাও তাহলে দিতে পারি না। কোনোদিন কোনো সমস্যা হয়নি সংসার জীবনে? না, সমস্যা হয় না। 2 দিনের মধ্যে। কত বছরের সংসার জীবন আপনাদের এখন? হ্যাঁ, 26 বছর।
তো 26 বছরের জীবনে পাইছেন বাবা বেঁচে আছে, হ্যাঁ, না বাবা বেঁচে নেই। মা বেঁচে আছে? হ্যাঁ, মা আছে, এখন আছে। জমি জাতি কিছু পেয়েছেন, দিয়েছে না, আপনাদেরকে? না, আর দেয় নাই। না, সবই- আপনি কি করেছেন এই 26 বছরে? কি অনেক করছেন? কিছু করাইছে কি আল্লাহ। করছেন আপনি? সবই করছি, আর আমার সংসারে অনেক কিছুই আছে। কি রকম? সচ্ছলতা। জমি টমি কিনতে পারছেন? না, জমি কিনি নাই, জমি কিন্তু ভোগ রাখছি অনেক। আচ্ছা, মানে বর্গা রেখেছেন নিজের হ্যাঁ, কাছে, বর্গা, মানে বন্ধক হিসেবে নিচ্ছি শুধু। বন্ধক হিসেবে নিচ্ছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। তো সংসার জীবনে সুখী আপনি আপনার ওয়াইফের সাথে? অবশ্যই আমার জীবনে হ্যার ছাড়া আর আমার দুনিয়া কিছু নেই। বাড়ি ঘর করতে পারছেন? হ্যাঁ, বাড়ি ঘর করছি আল্লাহর। নিজের আর এলাকাতেই? বর্তমান বাড়ি ভিটে আছি, বাপের ভিটে আছি বর্তমান। আচ্ছা, আচ্ছা। যদিও জমি আমার নাই, জমি পরে আরো কাহিনী আছে এর মধ্যে। ওই কাহিনী অনেক আছে আমি জানি, কিন্তু কাহিনীর জায়গাটা আমি সংক্ষিপ্ত করে একটু- না, জমিটা নিয়ে গেছে পরে, মা সব নিয়ে গেছে, বাড়ি ভিটে সব নিয়ে নেয় পরে। না সেটা নেই, সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে মাই তো নিয়েছে, হ্যাঁ, যাই হোক, মাই ওই নিয়েছে, জায়গাটা মাই, কমপ্লেন নাই বার করি। কিন্তু এই যে আপনি ছোটবেলা থেকে জেদ করা বা আপনার সাথে একটা অবিচার করা হয়েছে, হ্যাঁ। সবকিছু মিলায় আপনি যে জীবনটা বেছে নিলেন, এটা তো একটা সুখের জীবনই পাইলেন শেষ আমি পর্যন্ত। অবশ্যই সুখী। অন্তত এই যে আপনাদের দুজনের যে সম্পর্ক, মানে আপনি যে মেয়েটাকে ভালোবাসছেন, ডালিয়া আপনার স্ত্রী, চমৎকার একটা সংসার জীবন পেয়েছেন। ও এত সুন্দর যে আর স্যার আমি এক মুহূর্ত চলে আমার অসল দুনিয়া অন্ধকার আমার। স্যার আমি একদিনে বাঁচতে পারবো না। কেন বললেন আজকে এই জীবন গল্পটা আপনি কেন বললেন লাখ লাখ মানুষের কাছে? আমি গল্পটা মূলত বলা যে এই যে আমি আজও বুঝলাম না আসলে আমি ভুল করলাম না ন্যায় না অন্যায় করলাম। আমি যে এই যে জিত করলাম ছোট থেকে, এই যে এত ত্যাগ করলাম, এত কষ্ট করলাম, এই যে ভুলই করলাম না ন্যায় করলাম না অন্যায় করলাম, আমি আজও বুঝতে পারলাম। কিছু কিছু জায়গাতে আসলে প্রশ্ন কিছু কিছু জায়গাতে আসলে জাস্টিফিকেশনের জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে সে আপনার মা, জন্মদাত্রী মা, হ্যাঁ, মা। সুতরাং এতদিন মার শোধ সাথে করতে ভুল পারবো শুদ্ধের হিসাব নাই, না, এটা হচ্ছে এতদিন বিষয়। কখনো শোধ করতে পারবো না। শোধ করতে পারবেন না। জন্ম না, আপনাকে জীবনেও পেটে না। ধরছে, 10 মাস কষ্ট করছে, এটাই সারা জীবন শোধ করার মতো না। আরো কত কত কিন্তু আপনি যে আরেকটা মেয়ের প্রতি যে পরিমাণ কমিটেড ছিলেন, যে পরিমাণ মানে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সংসার করেছেন, করছেন এখনো, প্রায় 2 অবশ্যই। জগরও